ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা সেমিস্টার 4 এর আর একটা টপিক নিয়ে চলে এসেছি। ইউনিট 1 সাব ইউনিট 2 নিউট্রিশন ফর ইনফ্যান্টস, শিশুদের জন্য পুষ্টি। আমরা প্রথমে পড়েছি প্রেগন্যান্সি, তারপর ল্যাকটেশন। প্রেগন্যান্সির পর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের থেকে 0 to 6 months মাতৃদুগ্ধ পান করছে, 6 থেকে 12 মাস মাতৃদুগ্ধের সঙ্গে সঙ্গে অন্যান্য খাবারও খাচ্ছে এবং মানে সে তার গ্রোথ, ডেভেলপমেন্ট এইসবের কারণেই মায়ের দুধ সঙ্গে মায়ের দুধ ছাড়াও সে অন্যান্য খাবার গ্রহণ করছে এবং মাতৃদুগ্ধ তো সে সারা জীবন নয়, আমাদের মাতৃদুগ্ধ খাওয়ার নিয়ম হচ্ছে মানে বাচ্চারা 2 বছর পর্যন্ত মায়ের কাছ থেকে দুধ খেতে পারবে। জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত বাচ্চারা মায়ের দুধ পান করবে এবং 6 মাসের পর থেকে মায়ের দুধের সঙ্গে সঙ্গে অন্যান্য খাবারও সে গ্রহণ করতে শুরু করবে। ধীরে 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 সে বাইরের সমস্ত খাবারের সঙ্গে অভ্যস্ত হবে। এইটা নিয়েই আজকে আমাদের টপিক, শিশুদের খাবার বা ইনফ্যান্টস, এদের পুষ্টি। আমরা আপাতত ইনফ্যান্টস বলতে 0 to 12 months অবধি বাচ্চাদের পুষ্টি কী হবে, খাবার কি হবে, কিভাবে তারা যাবে, মানে সমস্ত জিনিসটাকে তারা পাবে বাইরে থেকে, তাদের কিভাবে দেওয়া উচিত, প্রত্যেকটা স্টেপ কিভাবে যাবে, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আর তোমাদের আগের স্লাইডে আমি একটা কথা বলেছিলাম, বাচ্চার জন্ম হওয়ার পরেই আমরা বলে থাকি আধ ঘন্টার মধ্যেই মায়ের থেকে বাচ্চা দুধ পান করতে পারবে, মায়ের কাছে তাকে দিয়ে দেওয়া এবং মাতৃদুগ্ধ পান করা। জন্মের এই কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট। জন্মের পর তার মুখে মধু দেওয়া, বিভিন্ন ধরনের জল দেওয়া বা বাইরের কোনো রকমের জিনিস দেওয়া, এগুলো একেবারেই উচিত না। বাচ্চা 6 মাস পর্যন্ত ওয়ান অ্যান্ড অনলি একটাই ফিড নেবে, সেটা হচ্ছে মায়ের দুধ। মাতৃদুগ্ধ পান করেই বাচ্চা কিন্তু বড় হবে আস্তে আস্তে। এই সময় মাঝখানে মাঝখানে তাকে জল খাইয়ে দেওয়া, একটু মধু খাইয়ে দেওয়া, একটু রস খাইয়ে দেওয়া কিছু, এগুলো কিন্তু একেবারেই করা যাবে না। আমাদের জানতে হবে সে এতদিন মাতৃজঠরে বা মায়ের উম্বে ছিল, সেখানে ভীষণ প্রোটেক্টেড এবং সিকিউরড অবস্থায় সে বড় হয়েছে, সেখানে কোনো ইনফেকশান ধুলোবালি সে পায়নি। তারপরে সে ইন্ট্রোডিউসড হয়েছে এই পৃথিবীটার সঙ্গে, ধীরে 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 সে বাড়ছে এবং তার মুখের মধ্যে দিয়ে যাতে কোনো অচেনা অজানা জীবাণু না প্রবেশ করতে পারে, যাতে তার মধ্যে কোনো ইনফেকশন বা কোনো রকম সংক্রমণের সমস্যা না তৈরি হয়, সেই কারণে কিন্তু আমাদের এই রকম সময়গুলো ভীষণ সেন্সিটিভ থাকতে হবে। বারবার আমি বলছি, বাচ্চাকে মায়ের দুধ ছাড়া 6 মাস পর্যন্ত কিছুই দেওয়া যাবে না। জন্মের পর ওই মধু দিলাম একটু মুখে, বাইরের জল দিলাম, এগুলো করা যাবে না। মায়ের দুধ খাওয়ার পর একটু জল খাইয়ে দিই, এতক্ষণ তো মায়ের দুধ খেলো, এবার একটু জল খাক, এটা একদম করা যাবে না। মায়ের দুধের মধ্যেই সব আছে, উপযুক্ত পুষ্টি উপাদান, জল, প্রত্যেকটা জিনিস আছে, বাচ্চা সেগুলোই খাবে। বাচ্চার জন্মের আধ ঘন্টার মধ্যেই বা আধ ঘন্টা পরে, মধ্যে থেকেও আধ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর বাচ্চা মায়ের থেকে দুধ পাবে, মাতৃদুগ্ধ সে পান করবে। অ্যান্ড আরেকটাও ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে মায়ের কাছ থেকে প্রথম যে দুধটা উৎপন্ন হয় স্তনগ্রন্থি থেকে, সেটা একটু হলুদ রঙের আঠালো গাঢ় ধরনের দুধ হয়। অনেক জায়গায় কুসংস্কার বশত সেই দুধটাকে ফেলে দেওয়া হয়, এটা ভালো নয়, এটা খারাপ, এটা খাওয়া যায় না, ফেলে দেওয়া হয়। এটা করা কিন্তু একদম ঠিক নয়, ওটা খারাপ না, ওটা হচ্ছে সব থেকে ভালো দুধ, যেটার নাম অফিসিয়াল হচ্ছে কোলোস্ট্রাম। এই কোলোস্ট্রাম পান করলে শিশুর শরীরে অনেক অনেক উপকারিতা একসঙ্গে জমাট বেঁধে ঢুকে যায়। সেই উপকারিতাগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। সুতরাং এই প্রথম 3 থেকে 4 দিন কোলোস্ট্রাম খরিত হয়, গাঢ় হলুদাভ একটা আঠালো একটু দুধ। এই দুধটা বাচ্চার খাওয়া অবশ্যই জরুরি, কোনো কুসংস্কার বশত যেন সেই দুধ ফেলে না দেওয়া হয়। আর আরও একটা ইম্পর্ট্যান্ট, বারবারই বলছি, সেটা হচ্ছে বাচ্চাকে কিন্তু এই 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং দিতে হয়। অন্য কোনো ধরনের কোনো খাবার, দুধ, মধু, জল, বাইরের দুধ, এগুলো কিন্তু দেওয়াটা ঠিক না। মায়ের কাছ থেকে বাচ্চা সাফিসিয়েন্ট দুধ পায়। হ্যাঁ, এটা আরও একটা ব্যাপার,
বাচ্চা ঠিক করে বাড়ছে না, বাচ্চার পেট ভরছে না, বাইরের খাবার দিই, একটু কৌটোর দুধ দিই, এই ঘটনাগুলো কিন্তু আজও বিভিন্ন জায়গায় প্রচুর মানুষের মধ্যে এই মানসিকতা রয়ে গেছে। তোমরা পড়াশোনা করছো, তোমরা বড় হচ্ছ, তোমরা ধীরে ধীরে মানুষের মনের ভেতর থেকে কুসংস্কারগুলো দূর করবে। পড়াশোনার তো একটা প্রধান উদ্দেশ্য হলো কিছু শিখে সেটা সমাজকে ভালো করার কাজে লাগানো। তো এই যে কথাগুলো আজ আমার কাছ থেকে শুনছো, এগুলো কিন্তু প্রমাণিত সত্যি, এবং এগুলো নিয়ে ভবিষ্যতে তোমরাও কাজ করবে, তোমরাও বলবে যে এই ধরনের কুসংস্কারগুলো মনের মধ্যে পুষে না রাখাই বেটার। বাচ্চার কাছে মায়ের দুধটাই এনাফ, তার যথেষ্ট পরিমাণে দুধ খরিতে হয়, বাচ্চার প্রয়োজনীয়তা অনুসারে সে তার মায়ের কাছ থেকে দুধ খায়, প্রয়োজন মতো সে বারে বারে দুধ মাকে চেয়ে নেয়। বাচ্চা কি কথা বলতে পারে না, কিন্তু সে বুঝিয়ে দেয় যে তার খিদে পেয়েছে। সে ছটফট করতে থাকে, হাতের মুঠিগুলি শক্ত করে ধরে থাকে, কাঁদে, ইন্ডিকেশন দেয়। আবার যখন তার পেট ভর্তি হয়ে যায় সে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, প্লিজেন্টলি খেলা করে, মুঠিগুলো ছেড়ে দেয়। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখলে তখন বুঝতে পারা যাবে যে বাচ্চাটির দুধ খাওয়া কমপ্লিট হচ্ছে। প্রথম দিকে ব্রেস্ট ফিডিংয়ের সময় মায়ের একটু অসুবিধা হতে পারে, মনে হতে পারে যে দুধ নিঃসরণ ঠিকঠাক হচ্ছে না বা বাচ্চা খাচ্ছে না, কিন্তু তা নয়। ধীরে ধীরে একটা নিয়ম অনুযায়ী, সেই নিয়মগুলো হসপিটাল থেকেই বা ডক্টরসরাই নতুন মায়েদেরকে শিখিয়ে দেন যে কিভাবে তুমি তোমার বাচ্চাকে ফিড করাবে, কিভাবে তুমি তোমার পারফরমেন্সটা দেবে বাচ্চার প্রতি, সেগুলো শিখে নতুন মায়েরা সেই কাজগুলো করতে পারে। সুতরাং যতদূর যথাসম্ভব আমায় চেষ্টা করতে হবে মায়ের দুধ খাওয়ানো বাচ্চাকে মায়ের দুধ ছাড়া বাইরের দুধ 6 মাস পর্যন্ত না দেওয়াটাই সব থেকে বেটার। এবার কিছু কিছু ক্ষেত্রে তো অসুবিধা হয়েই থাকে, যেমন মায়ের হয়তো কোনো ডিজিজ আছে, অথবা কোনো সংক্রামক কিছু হয়েছে, অথবা নিপলের মধ্যে বা স্তন গ্রন্থিতে কোনো ক্ষত তৈরি হয়েছে বা ঘা হয়েছে, কোনো ধরনের স্ট্রং কোনো ওষুধ খাচ্ছে, বা এইডসের জন্য কোনো অনেক মাই হন যাদের এইডস থাকে, মানে হেপাটাইটিস থাকে। এই ধরনের যে ছোঁয়াচে সংক্রামক রোগগুলোর জন্য তখন তাদেরকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়। তো এই ওষুধ খাচ্ছেন যে মায়েরা, বা অসুস্থ মা, অথবা কিছু ক্ষত হয়ে আছে, সেই ধরনের মায়েরা কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন না। তাদের ক্ষেত্রে কখনো কখনো অসুবিধা হয়ে যায়। আবার বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যায় যে কোনো বাচ্চা মানে দুধের যে উপাদান সেটা সহ্য করতে পারছে না, তার শরীরে সেই পরিমাণ উৎসেচক বা সেটা হজম করার জন্য যা প্রয়োজনীয় যা উপাদান সেটা হয়তো নেই। তো সেই সমস্ত ক্ষেত্রগুলো এক্সেপশনাল, আলাদা। সেই সমস্ত ক্ষেত্রগুলোতে ব্যবস্থা নিয়ে কৃত্রিম দুধ বা মায়ের দুধ ছাড়া অন্য দুধ, অন্য কোনো পশুর দুধ খাওয়ানো যেতে পারে, বা সেগুলো অ্যাকর্ডিং টু অ্যাডভাইস। কিন্তু সেই রকম কোনো সমস্যা না থাকলে সব সময় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের মধ্যে বাচ্চাকে রাখতে হবে। উল্টোপাল্টা জিনিস, অন্য জল, অন্য কোনো রস ইত্যাদি, মধু, এগুলো একদমই দেওয়া যাবে না। এবং 6 মাসের পর ধীরে ধীরে তাকে অন্য খাবারের সঙ্গে, মায়ের দুধের সঙ্গে অবশ্যই অন্য খাবারে অভ্যস্ত করতে হবে। বাচ্চা 2 বছর পর্যন্ত মায়ের কাছ থেকে দুধ পান করবে, এটা মনে রেখে বা এই বার্তাগুলো দিয়ে আমরা ঢুকে যাচ্ছি আমাদের নতুন চ্যাপ্টারের মধ্যে। প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, তারপর ধীরে ধীরে খাওয়া শুরু করে শক্ত খাবার। কারণ 6 মাসের আগে শর্করা ভঙ্গকারী উৎসেচক অ্যামাইলেজগুলি নিঃসৃত হয় না, এই কথাটা মনে রাখবে। অ্যামাইলেজ, শর্করা ভঙ্গকারী উৎসেচক 6 মাসের আগে নিঃসৃত হয় না, তাই যে কোনো ধরনের ফুড, সলিড ফুড, এগুলো কিন্তু দেওয়া যায় না। শিশুর জন্মানোর 8 ঘন্টার মধ্যেই তাকে মায়ের দুধ দেওয়া শুরু করা উচিত। অন্তত কমপক্ষে 2 বছর পর্যন্ত শিশুরা মায়ের দুধ পান করতে পারে। মাতৃদুগ্ধ, মায়ের দুধ শিশুর জন্মের পর ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন, অক্সিটোসিন, এই সমস্ত বিভিন্ন হরমোনের প্রভাবে মায়ের স্তনগ্রন্থি থেকে রোগ প্রতিরোধী, পুষ্টি সমৃদ্ধ তরল উপাদান নিঃসৃত হয়, যেটা হলো মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধ এত ইম্পর্ট্যান্ট কেন জানো? এই যে এই উপাদানটা রোগ প্রতিরোধী, এটাকে বলা হয় বাচ্চার ফার্স্ট ইমিউনাইজেশন। বাচ্চাকে তো অনেক টিকা দেওয়া হয়, ইমিউনাইজেশনের জন্য অনেক টিকা এই সমস্ত দেওয়া হয়। তো মায়ের দুধ হচ্ছে প্রথম রোগ প্রতিরোধী, যে দেখো লাস্ট লাইনে করা আছে, ইট ইজ দ্য ফার্স্ট ইমিউনাইজেশন টু দ্য ইনফ্যান্টস। রোগ প্রতিরোধী, পুষ্টি সমৃদ্ধ তরল উপাদান, সমস্ত পুষ্টি সে মায়ের দুধ থেকেই পেতে থাকে 6টা মাস, এবং রোগ প্রতিরোধী। আমরা পরে পড়ব এই মাতৃদুগ্ধের মধ্যে প্রচুর রোগ প্রতিরোধী উপাদান,
IgA, IgM, IgG এই সমস্ত উপাদানগুলোর নাম আমরা পড়ব। এই উপাদানগুলো বর্তমান থাকে, কোলোস্ট্রামের মধ্যে বর্তমান থাকে, এগুলো আমরা পড়ব। একটা কথা মনে রেখো, ব্রেস্ট ফিড করলে বাচ্চার রোগ জ্বালা অনেক দূরে থাকে। প্রথম 3 দিন নিঃসৃত হয় কোলোস্ট্রাম, পরের 4 থেকে 14 দিন অবধি এটা অন্তর্বর্তীকালীন। অনেক মিস্টেক আছে, ঠিক আছে, এগুলো আমি বলে দিচ্ছি। অন্তর্বর্তীকালীন দুগ্ধ বা ট্রানজিশনাল মিল্ক। তারপর 15তম দিন থেকে তৈরি হয় পরিণত দুধ বা ম্যাচিওর মিল্ক। দেখো, মাতৃদুগ্ধ এটা 3টে ফেজে। বাচ্চা জন্মালো, বাচ্চা জন্ম নেওয়ার প্রথম 3 থেকে 4 দিন বের হয় কোলেস্ট্রাম 1। তারপরে ওই 4 নম্বর দিন থেকে 14 দিন পর্যন্ত, 14-15 দিন পর্যন্ত তৈরি হয় ট্রানজিশনাল মিল্ক, অন্তর্বর্তীকালীন দুগ্ধ। 15তম দিন থেকে পরিণত দুধ বা ম্যাচিওর মিল্ক তৈরি হয়। ফিজিওলজিক্যাল চেঞ্জেস, বডি আস্তে আস্তে পুরো সিচুয়েশনটার সঙ্গে ইউজ টু হচ্ছে, তৈরি করছে, তারপর সেটা বাচ্চার কাছে যাচ্ছে। শরীর যেহেতু এই চেঞ্জটাকে নিচ্ছে, তাই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়ে ম্যাচিওর মিল্ক তৈরি হচ্ছে। ম্যাচিওর মিল্ক হওয়ার আগে কিন্তু যে উপাদানগুলো ফলিত হচ্ছে সেগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একই গুণসম্পন্ন, বরঞ্চ বেশি উপকারী। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে ম্যাচিওর মিল্ক তো অনেক পরে তৈরি হচ্ছে, তাহলে আগেরগুলো ভালো নয়, না খাওয়ালেও চলবে, না, নট লাইক দ্যাট। প্রথম 4 দিন যে কোলেস্ট্রামটা নির্গত হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ট্রানজিশনাল মিল্ক, তারপরে হচ্ছে ম্যাচিওর মিল্ক। 3টে ধাপ। ছবি দেখাবো তোমাদের আমি, তোমরা ছবি থেকেও বুঝতে পারবে। কোলোস্ট্রাম একটি হলুদাভ, আঠালো, গাঢ় পদার্থ, হলদে হলদে রং, চ্যাটচ্যাটে একটু গাঢ়। এটি বিশেষ পুষ্টি সমৃদ্ধ হয়। বিশেষ পুষ্টি সমৃদ্ধ কিভাবে বিশেষ পুষ্টি সমৃদ্ধ, নেক্সট স্লাইডে সেটা আমরা দেখে নিই। আচ্ছা, আমি এই দেখো বিশেষ পুষ্টি সমৃদ্ধ ব্যাপারটা একটু বলে দিই। কম্পোজিশন অফ কোলোস্ট্রাম। কোলোস্ট্রামের কম্পোজিশন বলেছিলাম সমস্ত উপাদানগুলো পায় ওরা। এনার্জি পায়, ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, প্রোটিন, ল্যাকটোজ, ক্যারোটিন, ভিটামিন এ, জিঙ্ক, প্রত্যেকটা উপাদান কিন্তু মায়ের দুধ থেকে পাওয়া যায়। এরকম নয় মায়ের দুধ অনেক কিছু নেই, এই ধরনের কোনো মিসকনসেপশন রাখার দরকার নেই। প্রত্যেকটা উপাদান মায়ের দুধে থাকে, তার পরিমাণগুলোও এখানে মেনশন করে দেওয়া আছে। তোমরা নিজেদের কোয়েশ্চেন বা প্র্যাকটিস অনুযায়ী এগুলোকে প্রত্যেকটা মুখস্থ করবে। মোস্ট ইম্পর্টেন্ট, এই যে বলছিলাম যে প্রথম ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন, ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরের কারণে কোলোস্ট্রাম বা মাতৃদুগ্ধ এত উপকারী, জীবনদায়ী, রোগ প্রতিরোধী। দেখো, B12 বাইন্ডিং প্রোটিন, লাইসোজাইম, ইমিউনোগ্লোবুলিন, আইজি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিনস লাইক IgA, IgG, IgM এগুলো উপস্থিত থাকে। ল্যাক্টোফেরিন উপস্থিত থাকে। আচ্ছা, এই ল্যাক্টোফেরিন কথাটা দেখো, এই ফেরিন এটা একটা কিন্তু আয়রন বাইন্ডিং উপাদান, হ্যাঁ। B12 বাইন্ডিং প্রোটিন, এই প্রোটিনটা, এই ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরটা ইকোলাই ব্যাকটেরিয়ার গ্রোথকে আটকায়। লাইসোজাইম ব্যাকটেরিয়ার যে পর্দা সেটাকে ভেদ করে ওটাকে নষ্ট করে দেয়। IgA, IgG, IgM এগুলো ইকোলাই, পোলিও, এই সমস্ত পক্স, মিজলস এদেরকে আটকানোর জন্য এদের বন্দোবস্ত করা আছে। এবং এই ল্যাক্টোফেরিন যার কথা বললাম, এও কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়াকে প্রিভেন্ট করে। এই জন্যে মাতৃদুগ্ধের অনাক্রম্যতাজনিত উপাদানগুলো এত ইম্পর্টেন্ট কোলোস্ট্রামের, মেনলি প্রথম দিকেই। পুষ্টিগত উপাদান এবং গুরুত্ব দেখো, প্রথমে ক্যালোরির ক্ষেত্রে শক্তি, দুধ থেকে যে শক্তিটা আমরা পাই, শিশুর দৈহিক ও শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে সাহায্য করে। দুধের যে ট্রিপ্টোফ্যান আর আর্জিনিন শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে, ব্রেন ডেভেলপমেন্ট করছে। আর্জিনিন, ট্রিপ্টোফ্যান এগুলো ব্রেনটাকে ভালো করে তৈরি করছে। এনার্জি কি করছে, বিভিন্ন রকম কাজ সেগুলোকে সম্পাদন করাচ্ছে, শক্তি। ফ্যাট, এটাও অ্যারাকিডোনিক অ্যাসিড, ডোকোসাহেক্সানোইক অ্যাসিড, DHA, এটাও কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করছে।
এগুলো একটা একটা করে প্রশ্ন আসে যে প্রোটিনের কোন উপাদান শিশুর মস্তিষ্ক বিকাশে সাহায্য করে, ট্রিপ্টোফ্যান, আর্জিনিন, এগুলো। শুধুমাত্র ব্রেন ডেভেলপমেন্ট কেন বলবো, এই উপাদানগুলো কিন্তু স্নায়ুতন্ত্রের স্নায়ুকোষ তৈরিতে, স্নায়ুতন্ত্র তৈরি করতে এই উপাদানগুলো অনেক সাহায্য করে। সেগুলো পরে আমরা আস্তে আস্তে আরও পড়বো, মায়োলিন শিথগুলো আমরা পড়বো। ফ্যাটের মধ্যে ডোকোসাহেক্সানোইক অ্যাসিড আর অ্যারাকিডোনিক অ্যাসিড যেটা প্রেজেন্ট থাকে, সেগুলো ব্রেনের বিকাশ ঘটায়, ব্রেনের মানে কি বলবো, এই যে বুদ্ধি ডেভেলপমেন্ট, কনজেনিটাল, এই যে আইডেন্টিফিকেশান, কিছু বুঝতে পারা, কিছুর সঙ্গে নিজেকে লিঙ্ক করা, এই কাজগুলো তৈরি হচ্ছে আমাদের মস্তিষ্কের বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলোর আপগ্রেডেড হয় বা উন্নতি ঘটে। এই ফ্যাটি অ্যাসিডগুলো বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে ভীষণভাবে সাহায্য করে। উপস্থিত ক্যালসিয়াম অস্থি আর দাঁত তৈরি করে, কঙ্কালতন্ত্র তৈরি করে। লোহা রক্ত উৎপাদনে সাহায্য করে, দৈহিক বৃদ্ধি বজায় রাখে, বুদ্ধি তৈরি করে। ল্যাকটোজ দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। এই যে আমি যেটার কথা বলছিলাম, এই দেখো গ্যালাক্টোজ, ল্যাকটোজ থেকে পাওয়া যায় গ্যালাক্টোজ, এ মস্তিষ্কের স্নায়ুকোষের মায়োলিন পর্দা গঠনে সাহায্য করে। এই যে ল্যাকটোজটা দুধ থেকে আমরা পাচ্ছি, ল্যাকটোজ থেকে আসছে গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ মায়োলিন শীথ, স্নায়ুকোষের মায়োলিন শীথ, তোমরা পড়েছিলে ছবিটা মনে করো এরকম তারার মতো, তারপরে বেরিয়ে যাচ্ছে এরকম, সেখানে পড়েছিলে একটা পয়েন্ট মায়োলিন শীথ, ধার দিয়ে ধার দিয়ে, সেইটা তৈরি করতে কিন্তু এই গ্যালাক্টোজ হেল্প করছে, মায়োলিন শীথটা, মায়োলিন পর্দা তৈরি করে। ক্যারোটিন ভিটামিন এর যকৃতে ভিটামিন এ সঞ্চিত করে রাখে। ফসফরাস শিশুর অস্থি গঠনে সাহায্য করে। দস্তা মস্তিষ্ক বিকাশে সহায়ক, স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে। এই উপাদানগুলো, পরিমাণগুলো একটু মনে রাখবে। এই উপাদানগুলো ভীষণভাবে বাচ্চার ডেভেলপমেন্টে সাহায্য করে বলে আমরা মাতৃদুগ্ধকে এতটা গুরুত্ব দিই, এতটা ইম্পর্টেন্স দিই। এই প্রত্যেকটা ফ্যাক্টরকে আলাদা আলাদা করে এক্সপ্লেন করলে আমরা বুঝতে পারবো মায়ের দুধ একটা বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কোলোস্ট্রামের কথা আমি বললাম, কোলোস্ট্রামের কম্পোজিশনও বললাম। দেখো কোলোস্ট্রামের আরেকটু ইলাবোরেট করে যদি আমি বলি, নিউট্রিশনাল ফ্যাক্টর কোলোস্ট্রাম থেকে শক্তি, প্রোটিন, ভিটামিন সবই পাচ্ছে। রোগ প্রতিরোধী ফ্যাক্টর আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিজি, ল্যাক্টোফেরিন, সাইটোকাইন, লাইসোজাম, এইগুলো আমরা প্রত্যেকটা পড়ে তোমাদের বললাম। আগের যে ছকটা করেছিলাম সেখান থেকে বললাম যে রোগ প্রতিরোধ কিভাবে করছে, ইকোলাইয়ের গ্রোথ আটকাচ্ছে, কোনোটা ব্যাকটেরিয়াল সেলকে ভেদ করে তাকে নষ্ট করে ফেলছে, এইভাবে। গ্রোথ ফ্যাক্টর এনজিএফ, নার্ভ গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, এই বৃদ্ধির সহায়ক উপাদানগুলো এই কোলোস্ট্রামের মধ্যে প্রেজেন্ট থাকে। সেই কারণে কোলোস্ট্রাম প্রথম 4 দিনের মধ্যে এতটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সিগনিফিকেন্স ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওটাই যেগুলো আমি তোমাদের এতক্ষণ ধরে আলাদা আলাদা করে স্লাইডে শো করে দেখালাম, সেগুলো এখানে ইন আ নাটশেল লিখে দেওয়া আছে যে কি সিগনিফিকেন্স এইগুলো হওয়ার জন্য। এখানে একটা পয়েন্ট খালি একটু এক্সট্রা দেওয়া আছে, এটা তোমরা শুধু একটু মনে রাখার জন্য দিয়েছি। এই যে দুধটা খাচ্ছে, এটা হেল্পস ইন বাওয়েল মুভমেন্ট, পটি ক্লিয়ার করার জন্য, তাদের যাতে পেট পরিষ্কার থাকে, কারণ তো একটা বাচ্চা পটিই করবে না, তার শরীর থেকে বর্জ্য পদার্থটা বের হবে না, তো সেই পটি ক্লিয়ার, বাওয়েল মুভমেন্টের ক্ষেত্রে হেল্প করে। আর একটা নাম দেখো এখানে দিয়েছি, মিকোনিয়াম। বাচ্চাদের প্রথম দিকে যে পটিটা হয় সেটা একটু সবজেটে বা একটু কালো রঙের একটা ওরা পটি করে, একটা ওদের স্টুল পাস হয়। যে জিনিসটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এই দুধের উপাদানগুলোর কারণে এটা হয়। তার নাম হচ্ছে মিকোনিয়াম, ডার্ক গ্রিন বা ব্ল্যাক কালারের যে স্টুলটা তার নাম মিকোনিয়াম। এগুলো হয়ে গেল কোলোস্ট্রাম। এবার তারপর খরিত হচ্ছে ট্রানজিশনাল মিল্ক, যেটা 5 নম্বর দিন থেকে খরিত হচ্ছে। 2 থেকে 5 দিন এটা কোলোস্ট্রাম হবে। কোলেস্টেরল নয় কিন্তু, কোলেস্টেরল কিন্তু ফ্যাট, মানে ক্ষতিকর, যেটা আমাদের কোলেস্টেরল প্রোফাইল, কোলেস্টেরল কিন্তু আলাদা জিনিস, কোলোস্ট্রাম কিন্তু আলাদা জিনিস। কোলোস্ট্রাম নির্গত হওয়ার পর 10 থেকে 14 দিন পর্যন্ত ট্রানজিশনাল ব্রেস্ট মিল্ক নিঃসৃত হয়। এতে ফ্যাট আর শর্করার পরিমাণ বাড়ে, বা ধীরে ধীরে জিনিসটা গাঢ় হচ্ছে। ফ্যাট এবং শর্করার পরিমাণটা বেড়েছে, ইমিউনোগ্লোবুলিন এবং প্রোটিনের পরিমাণটা কমেছে। প্রথম দিকে ইমিউনোগ্লোবুলিন এগুলোর মধ্যেও থাকে, নর্মাল ব্রেস্ট মিল্কেও থাকে, কিন্তু পরিমাণটা
প্রথম দিকে যেটা থাকবে তার থেকে এর পরিমাণটা একটু কমে। নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, আমরা অন্তর্বর্তীকাল যেটুকু খরিত হলো। এইবার ট্রানজিশনাল মিল্ক, এটা হচ্ছে কোলোস্ট্রাম, তারপর এলো ট্রানজিশনাল মিল্ক, এবার হচ্ছে ম্যাচিওর মিল্ক। ম্যাচিওর মিল্কটা কিরকম দেখতে হয় আমি একটা ছবি দিয়েছি। প্রথমে যখন মায়ের কাছ থেকে বাচ্চা দুধটা খাচ্ছে তখন এটা একটু জলো জলো থাকে, একটু জল ভাবটা বেশি থাকে, যেটার নাম আমরা দিচ্ছি ফোর মিল্ক। এখানে পরপর দেখো স্তরে স্তরে দেখানো হয়েছে। প্রথমে ফোর মিল্ক, একটু পাতলা জলের মতো হবে এইটা, হ্যাঁ। তারপর ধীরে ধীরে তার গাঢ়ত্ব বাড়তে থাকে, যেটাকে আমরা বলছি হাইন্ড মিল্ক। তারপর ফ্যাটি লেয়ার, অর্থাৎ বেশ গাঢ় দুধ মায়ের স্তনগ্রন্থি থেকে খরিত হতে শুরু করে। প্রথমে যখন বাচ্চা দুধটা খাওয়া শুরু করছে মায়ের কাছ থেকে নিয়ে, তার তো একটা তৃষ্ণা আছে, তার তো একটা আর্জ আছে, সেইটা কিন্তু মিট করাচ্ছে, সেটাকে পূরণ করছে এই ফোর মিল্ক। একটু জল জল কিন্তু দুধ পাতলা ফোর মিল্ক। তারপর ধীরে ধীরে মায়ের ব্রেস্ট থেকে যেটা খরিত হয়ে আসছে স্তনগ্রন্থি থেকে, সেটা হাইন্ড মিল্ক, আর একটু গাঢ় হলো। তারপর একদম ঘন দুধ খরিত হচ্ছে ফ্যাটি লেয়ার সমেত। এই টোটাল প্যাচটাকে বলা হচ্ছে ম্যাচিওর মিল্ক। ভাগগুলো তোমরা মনে রাখ। প্রথমে একদম গাঢ় দুধ মায়ের স্তনগ্রন্থি থেকে নিঃসৃত হয় না। ম্যাচিওর মিল্ক খরিত হওয়ার প্রথম দিকের দুধটা একটু পাতলা থাকে, একটু জৌলো ভাব বেশি থাকে, তারপর সেটা অনেকটা গাঢ় হয়ে যায়, যেটার নাম প্রথমটার নাম ফোর মিল্ক, তারপরে হচ্ছে হাইন্ড মিল্ক। ম্যাচিওর ব্রেস্ট মিল্কের নিউট্রিশনাল কম্পোজিশন কি দেখতে পাচ্ছি। 100 মিলিলিটার দুধ আমি যদি নিই মাতৃদুগ্ধ, তাহলে তাতে 65 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। সেখান থেকে 100 ml দুধ থেকে 65 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। 1.1 গ্রাম প্রোটিন, 7.4 গ্রাম ল্যাকটোজ, 3.4 গ্রাম পার 100 মিলি ফ্যাট, 28 মিলিগ্রাম ক্যালসিয়াম পাচ্ছি এবং 11 মিলিগ্রাম আমরা ফসফরাস পাচ্ছি। তোমাদের মাঝে মাঝে এই প্রশ্নগুলো আসে, মাতৃদুগ্ধের মধ্যে এটা কতটা থাকে, ওটা কতটা থাকে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তুলে আমি তোমাদের দেখালাম। আচ্ছা, এই গেল মাতৃদুগ্ধের কথা। তাহলে আমরা কি কি জানতে পারলাম? মাতৃদুগ্ধ প্রথম 3 থেকে 4 দিন একরকম, তারপরে মাঝখানে ট্রানজিশনাল একটা টাইম, তারপর ম্যাচিওর মিল্ক বাচ্চা পাচ্ছে মায়ের কাছ থেকে। এবং কোলোস্ট্রামের কি কি উপকারিতা, কোলোস্ট্রাম এত ইম্পর্টেন্ট কেন, ট্রানজিশনাল মিল্কটা কীরকম চেঞ্জ হয়ে এসেছে, এবং যখন ম্যাচিওর মিল্ক পাচ্ছে বাচ্চা, ট্রানজিশনাল থেকে যখন ম্যাচিওর হয়ে গেল, তখন ম্যাচিওর মিল্কটা কীরমভাবে স্টেপ বাই স্টেপ মায়ের শরীর থেকে খরিত হয়। প্রথমে ফোর মিল্ক খরিত হবে, তারপর ঘন পাটটা হাইন্ড মিল্কটা খরিত হবে, এইভাবে বাচ্চা ফিড করতে থাকে। এবং কোন উপাদানের মধ্যে কতটা পরিমাণ কি কি থাকে এগুলো তোমরা মনে রাখবে। হলো, এইবার আসছি দ্বিতীয় পার্টে, মায়ের কি উপকারিতা, বাচ্চার কি উপকারিতা। এই পার্টে মাতৃদুগ্ধ থেকে, মাতৃদুগ্ধ পান করানোর থেকে, বাচ্চা যেরকম মাতৃদুগ্ধ পানে উপকারিতা পাচ্ছে, মাও কিন্তু মাতৃদুগ্ধ পান করালে অনেক উপকারিতা পাবেন। সেগুলো কি কি, এবার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই বলি, এই যে মা তার শিশুকে দুধ খাওয়াচ্ছে, প্রথমেই সে যেটা পাচ্ছে কাস্টমাইজড নিউট্রিশন। কাস্টমাইজড মানে সে পুষ্টি উপাদানগুলো পাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা পাচ্ছে। এটা খুব ভালো করে ভেবে দেখো, খরচটাও কম হচ্ছে। যদি মায়ের কাছ থেকে ডিরেক্টলি সে ব্রেস্ট ফিড করছে, তখন তাকে আলাদা করে কোথাও জীবাণুনাশক ব্যবস্থা করতে হচ্ছে না, এয়ারের সংস্পর্শে আসছে না, কন্টামিনেশনের কোনো গল্প নেই, কোনোভাবে সংক্রামিত হচ্ছে না কোনো কিছু। প্লাস শরীরের যে উত্তাপ, সেই উত্তাপটা নিয়ে মাতৃদুগ্ধ হালকা গরম থাকে, যে গরমটা বাচ্চার জন্য খুব সুদিং, খুব আরামদায়ক এবং ভালো। সেই গরমটাও হচ্ছে আমাকে আলাদা করে কোনো কিছুতে বয়েল করতে নিয়ে যেতে হচ্ছে না, হাইজিন মেনটেন করতে হচ্ছে না। প্লাস যে খাবারটা আমার বাচ্চা খাচ্ছে সেটা ভীষণ নিউট্রিশনালি ইম্প্যাক্টফুল, সিগনিফিকেন্ট, এবং নিউট্রিশনালি সেটা ব্যালেন্সড, বাচ্চার খাবারের জন্য একদম উপযুক্ত। সেই জন্য বলা হচ্ছে কাস্টমাইজড নিউট্রিশন। নাম্বার 2, আইডিয়াল ব্যালেন্স। ব্যালেন্স কিভাবে হচ্ছে, প্রত্যেকটা পুষ্টিগুণ, পুষ্টি উপাদানের মধ্যে একটা আইডিয়ালি ব্যালেন্স করে ব্যাপারটাকে বানানো হয়েছে। 3 নম্বর, ইমিউন প্রোটেকশন, রোগ প্রতিরোধী সমস্ত উপাদানের কথা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। নাম্বার 4, ডাইজেস্টিভ ইজ,
খুব প্রবলেম না থাকলে, কোনো ভীষণ ইনটলারেন্স না থাকলে বাচ্চার জন্য কিন্তু একমাত্র সহজপাচ্য এবং ভালো উপাদান হচ্ছে মায়ের দুধ। অ্যাসিস্ট্যান্স ইন গ্রোথ অ্যান্ড রিপেয়ার, এটা কিন্তু দুতরফেই বলবো, বাচ্চাও যেরকম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে, মাও কিন্তু রিপেয়ার হচ্ছে। যে ক্ষতটা ছিল, যে অত্যন্ত বেশি ওজন বেড়ে গিয়েছিল, বা যে মানসিক ব্যাপারটা, ক্লান্তিটা ছিল, প্রেগনেন্সির সময় তো একটা ক্লান্তি আসে, একটা ভীষণ পরিশ্রমের সময়, সেগুলো আস্তে আস্তে কিন্তু মায়ের শরীর থেকে দূর হয়ে যেতে থাকে এবং মায়ের অনেক চেহারার পরিবর্তন হয়, রোগ জ্বালা নির্মূল হয়। সব থেকে বড় কথা আমি আরও একটা বলি, সেটা হচ্ছে মায়ের সঙ্গে যেই বাচ্চার বন্ডিংটা তৈরি হচ্ছে, গুড হরমোন কিছু থাকে যেগুলো মাকে ভালো চালিকা শক্তি দিতে পারে। মায়ের শরীর তো, মেদ তো ঝরেই গেল, মা বিভিন্ন ধরনের ক্যান্সারের হাত থেকে, আক্রান্ত হওয়ার হাত থেকে, মেনলি ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করতে দেয় না ব্রেস্ট ফিডিং। এটা ব্রেস্ট ক্যান্সারকে প্রতিহত করে, আটকায়, এবং যতদিন মা সন্তানকে দুধ পান করাচ্ছে ততদিন অবধি তার পিরিয়ডস বা তার মেনস্ট্রুয়াল সাইকেল বা এই চক্রাকার আবর্তনটা হয় না। একটা ভালো কন্ট্রাসেপটিভ ব্রেস্ট ফিড করানো ওই সময় মায়েদের জন্য একটা ভালো কন্ট্রাসেপটিভও, যে জন্ম নিরোধক, হ্যাঁ, অনেকগুলো উপকারিতা থাকে ব্রেস্ট ফিডিংয়ের। নাম্বার 6, হরমোনস। এটা মাও হরমোনালি ব্যালেন্স হয়ে গেল, বাচ্চারও যা যা তৈরি করার প্রয়োজন সেটা তৈরি হয়ে গেল। গ্রোথ ফ্যাক্টর একটু আগেই পড়লাম, কি কি গ্রোথ ফ্যাক্টর আছে, সেগুলো গ্রোথ ফ্যাক্টরগুলো বাচ্চা পাচ্ছে, বাচ্চা ভালোভাবে ডেভেলপড হতে পারছে। ব্রেন ডেভেলপমেন্ট সাপোর্ট, এক্ষুনি বললাম, মায়োলিন শীট তৈরি হওয়া, ডিএইচএ, অ্যারাকিডনিক অ্যাসিড, এগুলো থেকে ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। এসেনশিয়াল মিনারেলস, সেটা মাতৃদুগ্ধ থেকেই পাওয়া যাচ্ছে। ভিটামিন রিচনেস, যেগুলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ভীষণ এসেনশিয়াল, সেগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু বাচ্চা তার মায়ের দুধের মাধ্যমে পেয়ে যাচ্ছে। মাও বাচ্চাকে দুধ খাইয়ে অনেক উপকৃত হচ্ছেন। নেক্সট স্লাইড। এই যে দুদিকেই বেটার ফর ইউ, বেটার ফর দ্য বেবি। প্রথমেই ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সারের রিস্কটা কমে যাচ্ছে, যেটার কথা আমি বলছিলাম যে বিভিন্ন ক্যান্সারকে প্রতিহত করে। মা কিভাবে? প্রডিউসিং মিল্ক ক্যান বার্ন আপ 500 ক্যালোরি ইন আ সিঙ্গেল ডে, মানে 500 ক্যালোরি করে করে খরচা হয়ে যাচ্ছে, মানে মায়ের শরীর হুহু করে নর্মাল জায়গায় চলে যায়। এই যে প্রেগনেন্সি পড়ানোর সময় বলছিলাম না, যে সঞ্চিত ফ্যাটটা তখন মায়ের দুধ প্রোডাকশনের সময় কাজে লাগতে পারে, এবং ব্রেস্ট ফিড করালে আবার সেই ফ্যাটটা নর্মাল জায়গায় চলে আসে। এই এতটা ক্যালোরি কিন্তু তার বার্ন হয়ে যাচ্ছে, সে নর্মাল চেহারায় ফিরে আসবে। নার্সিং রিলিজেস অক্সিটোসিন হুইচ হেল্পস ইউর ইউটেরাস রিটার্ন টু ইটস, ইউটেরাসটা যে এত বড় হয়ে যেত, সেই ইউটেরাসটাও ধীরে ধীরে সংকুচিত হয়ে আসবে। 70 থেকে 1100 গ্রামের কাছাকাছি চলে যেত, সেটাও সংকুচিত হয়ে নর্মাল জায়গায় চলে আসবে। বাচ্চার সঙ্গে মায়ের একটা ভীষণ ভালো ক্লোজ বন্ডিং তৈরি হবে, এটা মায়েদের উপকারিতা। বেটার ফর বেবি, কীরকম? বেবির বেটারমেন্টের কথা আমি আলাদা করে আর কি বলবো। ইমিউনিটি বুস্টার, অ্যান্টিবডিগুলোকে রাখছে, ওয়েট গেইন করছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, ন্যাচারাল ওয়েট ম্যানেজমেন্ট, মায়ের ক্ষেত্রেও যেমন ন্যাচারাল ওয়েট ম্যানেজমেন্ট, বেবির ক্ষেত্রেও ন্যাচারাল ওয়েট ম্যানেজমেন্ট। মায়ের জন্য ইমিউনিটি বুস্টার, বেবির জন্য ইমিউনিটি বুস্টার। বডি বেনিফিটস, বাচ্চা সব কিছু ডেভেলপ করছে, ভালোভাবে হজম করতে পারছে এই খাবারটাকে, তার কোনো রকম সমস্যা হচ্ছে না, মায়েরও সাইজ নর্মাল হচ্ছে, ইউটেরাস তার নর্মাল জায়গায় ফিরে আসছে। আর এই বন্ডিং টাইম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। মা বাচ্চাকে ফিড করালে কিন্তু মা আর বাচ্চার মধ্যে একটা ভীষণ ভালো বন্ডিং তৈরি হয়, গুড হরমোন নিঃসৃত হয়। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট রিলিজেস দ্য কাডল হরমোনস অক্সিটোসিন, মেকিং বেবি ফিল কাম অ্যান্ড সেফ। মায়েরও কিন্তু ওই কাম অ্যান্ড সেফ একটা ফিলিং হয় যখন সে তার বেবিকে ফিড করায়। এই কারণেই মায়ের সঙ্গে বাচ্চার কিন্তু একটা ভীষণ নিবিড় আত্মিক যোগ থাকে। যেমন মায়ের উম্বের মধ্যে সে বড় হয়ে এসেছে একটা ব্যাপার, তেমন ফিড করানোটাও কিন্তু একটা ফ্যাক্টর, যেখান থেকে একটা ভীষণ নিবিড় বন্ধন বাচ্চার সঙ্গে তার তৈরি হতে পারে। শুধু নিবিড় বন্ধন নয়, মায়েরও কিন্তু শরীরে প্রচুর উপকারিতা মা পেল, বাচ্চাও পেল। এটা হচ্ছে একটা ইন্ডিকেশন, যে আমি বলছিলাম না যে তোমার বাচ্চার কখন খাবার লাগবে না লাগবে সেটা বাচ্চা নিজেই বলে দেবে। তখন সে তার জিব্বার করে ঠোঁটটা চাটবে, সে হয়তো কাঁদবে, এরকম করে হাতগুলোকে মুঠি করে রাখবে, হাতগুলোকে মুখের মধ্যে নিয়ে যাবে, বারবার ইন্ডিকেট করবে যে আমি খাবো। আবার যখন সে ফুল হয়ে যাবে, তখন তার খিদে মিটে যাবে, তখন
সে নিজেই মায়ের থেকে আর দুধ খেতে চাইবে না, সে নিজে আস্তে আস্তে ঘুমিয়ে পড়বে, হাতের মুঠিগুলো রিল্যাক্স করে ফেলবে, বডি রিল্যাক্স করে ফেলবে, হাসবে, একটু চেষ্টা করবে ভালোভাবে সব কিছু দেখার। বাচ্চা নিজেই তোমাকে ইন্ডিকেট করবে যে তোমার বাচ্চার খিদেতে আছে না কষ্টে আছে, নাকি বাচ্চা ফুল, বাচ্চা আনন্দে আছে। নেক্সট স্লাইডে যাই। এটা হচ্ছে ইমিউনোলজিক্যাল বেনিফিটস। এই যে মাতৃদুগ্ধ কিভাবে, একটা তো বললামই কোলোস্ট্রাম কিভাবে করে, এছাড়াও আরও যখন ট্রানজিশনাল হলো, ম্যাচিওর মিল্ক হলো, তখন কিভাবে ইমিউনোলজিক্যাল বেনিফিটসগুলো পাচ্ছে। একটা হচ্ছে ম্যাক্রোফাজেস, লিম্ফোসাইটস, ল্যাক্টোফেরিন, ল্যাক্টোব্যাসিলাস বিফিডাস ফ্যাক্টর, বাইফিডাসও বলে বিফিডাসও বলে। এটা পেটের জন্য ভীষণ ভালো। এর মধ্যে ম্যাক্সিমাম ফ্যাক্টরগুলো দেখবে ইকোলাইয়ের গ্রোথটাকে ভীষণভাবে সাপ্রেস করে দেয়, বন্ধ করে দেয়। ইকোলাই কিন্তু আমাদের শরীরের একটা মানে কি বলবো, মানে ইকোলাইয়ের গ্রোথ হলে আমাদের শরীর ভীষণভাবে ভেঙে যায়, অনেক কিছু নষ্ট হয়, সেইগুলোর গ্রোথটাকে বন্ধ করে কিন্তু বেশিরভাগ এখানে যা যা আছে সেই ফ্যাক্টরগুলো। এছাড়া ধরো ইনফ্লুয়েঞ্জা বলো, ডিপথেরিয়া বলো, পোলিও বলো, এই বিভিন্ন পক্স, মাম্পস, বিভিন্ন রোগ জ্বালা থেকে আমাদের শরীরকে রক্ষা করে এই মাতৃদুগ্ধ খুব ছোট্ট বয়সে। এনজাইমস, বিভিন্ন এনজাইম থাকে যেমন অ্যামাইলোজ, লাইপেজ, অক্সিডেজ, ল্যাক্টোপ্যারক্সিডেজ, এগুলো বিভিন্ন মাইক্রোবসের এগেনস্টে লড়াই করে, ব্যাকটেরিয়াকে মারে, ব্যাকটেরিয়ার ওয়ালটাকে ফুটো করে ওটাকে নষ্ট করে দেয়। বিভিন্ন সল্ট রয়েছে, সেই বাইল সল্ট যেমন অ্যামিবা, জিয়ার্ডিয়া, এগুলোকে নষ্ট করে। এইভাবে ওরা আমাদের বডির উপকার করে, মানে মায়ের দুধে উপস্থিত যে যে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরগুলো রয়েছে তারা আমাদের শরীরকে রিলিফ দেয়। ইমিউনোগ্লোবুলিনস, এটা আমি আগেও পড়াচ্ছিলাম যে এগুলো ডিফেন্সিভ প্রোটিন, ইনক্লুড অল টাইপস অফ অ্যান্টিবডিজ। IgA is present in higher amount in breast milk which defends against poliovirus, streptococcus, pneumococcus, যেখান থেকে নিউমোনিয়া হতে পারে, পোলিও হতে পারে। এগুলো শরীরকে একটা শিল্ডের মতো করে রক্ষা করতে থাকে, যাতে বাচ্চা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, পরিবেশে যে সমস্ত রোগ জীবাণুর হাত থেকে সব থেকে বেশিভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে সেগুলোর এগেনস্টে যেন তার বডি ফাইট দিতে পারে। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড মোনোগ্লিসারাইডস, এই ফ্যাক্টরসগুলো হচ্ছে সব ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরস, যেগুলো একটা বেবির শরীরকে পরিবেশের খারাপ জিনিসের হাত থেকে রক্ষা করছে। নেক্সট স্লাইডে যাই। এই যে আমি ওইটা বলছিলাম না যে অনেক সময় মা এমন এমন সিচুয়েশনের মধ্যে থাকে যখন মা তার বাচ্চাকে মাতৃদুগ্ধটা পান করাতে পারে না, তখন কি করতে হয়? তখন আর্টিফিশিয়াল ফিডিং দিতে হয়, অন্যরকমভাবে খাবার দিতে হয়। হয় বাইরের কোনো কৌটোর দুধ বা গুঁড়ো দুধ কিনে দিলাম, বা অন্য কোনো প্রাণীর দুধ সেটাকে দিচ্ছি। এবার অন্য প্রাণীর, ধরো গরু বা মোষের দুধ যখন বাচ্চাকে দেওয়া হয়, তাদের খাবারে, তাদের দুধটা তো তাদের বাচ্চাদের জন্য না, সেটা তো মানুষের জন্য নয়। তাহলে তাকে একটু পাতলা করে হালকা করে নিয়ে, মানুষ মানে যে খেতে পারছে না যে মায়ের দুধ, সেই বাচ্চাদেরকে দেওয়া হয়। আমি তোমাদের স্লাইডের মাধ্যমে দেখিয়ে দেব যে উপাদানগুলোর কতটা পার্থক্য, কেন মানুষের বাচ্চার জন্য মায়ের দুধটাই বেস্ট। অন্যান্য প্রাণীদের দুধ ডাইজেস্ট করা বা অনেক ফ্যাক্টর তার মধ্যে থাকে না, ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরের পরিমাণ একটু কম থাকে, কিন্তু যখন কিছুই করার নেই, যখন মার কাছ থেকে সেই বাচ্চা দুধটা খেতে পারছে না, তখন আমাদের অন্য রাস্তা অবলম্বন করতে হবে, কৃত্রিম দুগ্ধের মাধ্যমে তাকে খাওয়াতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এই টপ মিল্ক। টপ মিল্ক কাকে বলে, এটা কোয়েশ্চেন আসে তোমাদের যে টপ মিল্ক কাকে বলে। গরু, মোষ, ছাগল, এদের দুধগুলোর ওপরে যে ফ্যাটের যে ক্রিম লেয়ারটা পড়ে যায়, যেটা ওটাকেই বলা হচ্ছে টপ মিল্ক। এই খাবারটাকে, এই টপ মিল্কটাকে অনেক সময় কৃত্রিম দুগ্ধ হিসেবে বাচ্চাকে পাতলা করে হালকা করে খাওয়ানো হয়, এটা হলো টপ মিল্ক। এইটা কিন্তু আমি দেখেছি মাঝে মাঝে প্রশ্ন আসে, এবারেও আসতে পারে। তোমরা টপ মিল্কের একটা সংজ্ঞা, এখানে তো খুব সংক্ষেপে লেখা আছে, তোমরা তোমাদের যে বই আছে সেই বই থেকে একটা সংজ্ঞা ভালোভাবে পড়ে নেবে। আর্টিফিশিয়াল ফিডিং দুভাবে জানতে পারি, মায়ের দুধ এবং অন্যান্য প্রাণীর দুধের মধ্যে পার্থক্য, মাতৃদুগ্ধ এবং কৃত্রিম দুগ্ধের পুষ্টিগত পার্থক্য। এই পুষ্টিগত পার্থক্য এবং
কিভাবে ব্যাপারটাকে অ্যাডজাস্ট করব সেইগুলো নিয়ে আমরা এখন জানবো যে আর্টিফিশিয়াল ফিডিং দিয়ে যখন বাচ্চা মায়ের দুধ খেতে পাচ্ছে না তখন তাকে কিভাবে সার্ভাইভ করানো যেতে পারে। দেখো এখানে কয়েকটা স্লাইড এখানে দেওয়া আছে। হোল মিল্ক পাউডার, হাফ ক্রিম মিল্ক, এগুলো কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি করা দুধ, যে দুধগুলোর মধ্যে 26 থেকে 28, যখন হোল মিল্ক পাউডার মানে পুরোটাই একদম গুঁড়ো দুধ, সেটার মধ্যে 26 থেকে 28% ফ্যাট, 26 থেকে 27% প্রোটিন, 37 থেকে 38% কার্বোহাইড্রেট এবং 6 থেকে 7% মিনারেল দিয়ে এটাকে তৈরি করা হয়। ভিটামিন ডি আর আয়রন এটাকে এক্সট্রা করে অ্যাড করা হয় যাতে নিউট্রিটিভ ভ্যালুটা বাড়ানো যায়। হাফ ক্রিম মিল্কের ক্ষেত্রে 12-15% ফ্যাট, 26 থেকে 27%, এখানে ফ্যাটের পরিমাণটা দেখো কমে যাচ্ছে, 26 থেকে 27% প্রোটিন, 51 থেকে 52% কার্বোহাইড্রেট, আবার এখানে কার্বোহাইড্রেটটা বেড়ে যাচ্ছে, অ্যান্ড 6 to 7% মিনারেল। সিমিলার অ্যাজ হিউম্যান মিল্ক, যেটা একটা মোটামুটি মানুষের দুধের সঙ্গে সাযুজ্য রেখে বানানো হয়, যেটা 26 থেকে 27% ফ্যাট, 12 থেকে 15% প্রোটিন এবং 51 থেকে 52% কার্বোহাইড্রেট এবং 6 থেকে 7% মিনারেলস দিয়ে তৈরি করা হয়। এগুলো আর্টিফিশিয়াল ফিডিং, এগুলো তৈরি করে রাখা হয় সেই সব বাচ্চাদের জন্য যারা নেহাতি মায়ের দুধ খেয়ে বড় হতে পারছে না তাদের জন্য। তোমরা এটার দিকে তাকাও, দেখো মানুষের দুধ, গরুর দুধ এবং মোষের দুধ, তিনটে পার্থক্য আমি রেখেছি। তুমি দেখো তোমরা প্রোটিনের পরিমাণটা গরুর দুধ এবং মোষের দুধে কতটা বেশি, ফ্যাটের পরিমাণটাও যথেষ্ট বেশি। এবার একটা বাচ্চা 6 মাস বয়স পর্যন্ত কার্বোহাইড্রেটের পরিমাণটা মায়ের দুধে অনেক বেশি, কিন্তু অ্যামাইলেজ তৈরি হয় না, বাচ্চার শরীরে অনেক উপাদান ঠিক করে তৈরি হয় না, যে উপাদানগুলো দিয়ে সেই খাবারটাকে হজম করতে পারবে বা এটাকে নিজের বডিতে প্রসেস করতে পারবে। সেই জন্য যদি কোনো বাচ্চাকে তার মা দুধ খাওয়াতে না পারে, যদি কাউজ মিল্ক আমরা নিই, গরুর দুধ যদি আমরা নিই, এটাকে এর কম্পোজিশনটাকে জল দিয়ে অত্যন্ত হালকা করে বা পাতলা করে ধীরে ধীরে বারে বারে বাচ্চাকে খাওয়াতে পারি, তবেই গিয়ে কিন্তু বাচ্চার শরীরে সেটা সুটেবল হয়ে দেখা দেবে। তোমাদের এই পার্থক্যটা এই কারণেই দেওয়া হয়েছে, বা এটা থেকে কখনো কখনো প্রশ্ন আসে যে কেন আমরা গরুর বা মোষের দুধ বাচ্চাকে সহজেই দিই না, মায়ের দুধ না দিয়ে আমরা তো এগুলো দিতেই পারতাম, কিন্তু না, এগুলো দিলে বাচ্চার শরীর সেটা প্রপারলি ডাইজেস্ট করতে পারবে না এবং মায়ের দুধে যে ধরনের উপাদানগুলো থাকে সব কিছু কিন্তু এই গরুর দুধ বা মোষের দুধের মধ্যে পাওয়া যায় না। আচ্ছা, বাচ্চাদের কতটা ক্যালোরি লাগে, পৌষ্টিক চাহিদার অনুমোদন বা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাউয়েন্সেস, এই ছকটা তোমরা প্রত্যেকেই তোমাদের বইয়ের মধ্যে পেয়ে যাবে। তোমাদের যে বই তোমরা ইউজ করো, ICMR নিনের 2020 দেওয়া ছক, যেটা রিভাইজ হয়েছে 2024, রিভাইজ 2024, সেখান থেকে তোমরা এই ছকটা পাবে। প্রত্যেকটা বাচ্চার 0 থেকে 6 মাস অবধি বাচ্চা, তার রিকোয়ারমেন্টস কীরকম, 6 থেকে 12 মাস অবধি তাদের রিকোয়ারমেন্টস কীরকম, এই ছকগুলো তোমরা মুখস্থ করে রাখবে। কখনো কখনো এখান থেকে প্রশ্ন দেওয়া হয়। একটা জিনিস এখানে দেখাই, দেখো 0 থেকে 6 মাসের যে বাচ্চা, এটা এই জন্যই মেনশন করছি, তোমরা একটু ভুল লিখে ফেলো, হয় 530 কিলো ক্যালোরি লাগবে অথবা 90 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। 1 কেজিতে 90 কিলো ক্যালোরি প্রত্যেক দিন লাগবে। হয় টোটালে 530 কিলো ক্যালোরি ধরে ক্যালকুলেট করো, আর না হলে তার যা ওজন সেই প্রত্যেক ওজনে 1 কেজিতে 90 কিলো ক্যালোরি পার ডে হিসেবে লাগবে। এটাকে গোলাবে না, যেভাবে প্রশ্ন দেবে সেভাবে উত্তরটা লিখবে। যদি দেয় যে একটা 3 মাস বয়সী বাচ্চা, তার প্রত্যেক দিন প্রত্যেক কেজিতে কতটা করে ক্যালোরি লাগে, তখন কিন্তু উত্তর লিখবে 90। আর যদি এরকম দেয় যে একটা 4 মাসের বাচ্চা, একটা 5 মাসের বাচ্চা, তার ক্যালোরি রিকোয়ারমেন্ট কত, বা 0 থেকে 6 মাসের একটা বাচ্চা, তার ক্যালোরি রিকোয়ারমেন্ট কত লেখো, সেটা কিন্তু 530 কিলো ক্যালোরি পার ডে হবে। ঠিক আছে, এইটা গোলাবে না, এটা আমি মেনশন করে দিলাম। এক্ষেত্রেও তাই, টোটালে দেখো 660 কিলো ক্যালোরি, আর ওজন দিয়ে কিন্তু এটা 80 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। এটা ভুলে যাবে না, এটাকে গোলমাল করবে না, এটা মাথায় রাখবে। আচ্ছা, এতক্ষণ আমরা ব্রেস্ট মিল্ক, যে বাচ্চারা শুধুমাত্র মায়ের দুধ খাচ্ছে বা মায়ের দুধের উপকারিতা কি, কেন মায়ের দুধ না খেয়ে কৃত্রিমভাবে যে দুধগুলো পাওয়া যায় সেগুলো কেন খাবে না,
ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা 0 to 6 মান্থসের পরের ফেজটায় আসছি, যখন তার অন্নপ্রাশন হয়ে যাচ্ছে। অন্নপ্রাশন হওয়া মানে কি, সেই বাচ্চা মায়ের দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে বাইরের সমস্ত খাবার তার অ্যালাউ হবে। প্রথম তাদেরকে ট্রাই করানো হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে। 6 মাসের মাথায় জেনারেলি অন্নপ্রাশন হয়। 0 থেকে 6 মাস সে মাতৃদুগ্ধ খেলো, 6 থেকে 12 মাসে মাতৃদুগ্ধর সঙ্গে সঙ্গে সে অন্যান্য খাবার খাচ্ছে। এই যে খাবারটা আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, এই যে প্রথম ফুডটা, সেই ফুডটার নাম হচ্ছে উইনিং। উইনিং কথাটার অর্থ এসেছে ওয়েনিয়ান কথা থেকে, যার অর্থ টু গেট ইউজড টু। প্রথমেই আমি বাচ্চাকে তো প্রথমেই একটা ওই যেরকম আমরা দেখি অন্নপ্রাশনের থালি নিয়ে বসেছে, সেরকম থালির খাবার কেউ খায় না, ওটা শুধু মুখে ছুঁয়ে দেওয়া হয়। তারপর ধীরে 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 সেই খাবারের পরিমাণটা বাড়ানো হয়। কিভাবে বাড়ানো হয়, গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ বলছি। নেক্সট পয়েন্ট যেটা করেছি, নিড, প্রয়োজনীয়তা কি আছে। সে তো মায়ের দুধ খেয়ে থাকলেই হতে, আমি তো বলেছি যে 2 বছর পর্যন্ত বাচ্চা মায়ের থেকে দুধ খেতে পারে, তো 2 বছর পর্যন্ত ওইসব খাবার না খেলেই হতো। কি প্রয়োজনীয়তা ছিল তাকে খাওয়ানোর? শিশুর শারীরিক আর মানসিক বিকাশ, সঠিক পুষ্টি লাভ, ভিটামিন সি, ডি, আয়রন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বাইরের সমস্ত খাবার থেকে তাদেরকে এগুলো কালেক্ট করতে হবে। এগুলো স্টোরেজ বা এগুলোর মায়ের শরীর থেকে ট্রান্সফার করার মতো ক্ষমতা, এগুলো সব ধীরে ধীরে কমে যেতে থাকে। খাবারের মধ্যে বৈচিত্র্য আনতে হবে, বৈচিত্র্য, ভ্যারাইটি। সে বুঝবে সারাক্ষণ দুধ খাবে কেন, তার তো ইউজ টু হতে হবে যে আর কি কি খাবার আছে, সেখান থেকে কি কি উপকারিতা পেতে পারে। সেজন্য এই খাদ্য বৈচিত্র্যর সঙ্গে তার মুখের স্বাদ, তার ভালো লাগা, সেগুলোও তার থেকে বাড়ে। শিশুর স্বনির্ভরতা, সারাক্ষণ তো তাকে মায়ের উপর ডিপেন্ড করতে হয় না, সে ধীরে ধীরে বাইরের খাবার খেতে শিখছে, ধীরে ধীরে তার সঙ্গে ইউজ টু হচ্ছে এবং স্বনির্ভর হচ্ছে। উইনিং ফুড, ইন্ট্রোডাক্টরি ফুডগুলো কি কি ধরনের হতে পারে? লিকুইড হতে পারে, সেমি লিকুইড হতে পারে। লিকুইডের একটা উদাহরণ আমি যদি বলি, সেটা হচ্ছে ডাবের জল, ফলের রস হতে পারে, অথবা ডালের পাতলা স্যুপ হতে পারে, ডালের পাতলা যে জলটা, একদম সবজিকে সেদ্ধ করে ভালো করে ছাঁকা যে জলটা, সবজির যে জলটা, সেটা হতে পারে। সেমি লিকুইডের ক্ষেত্রে কি হতে পারে? থকথকে সেমি লিকুইড, ধরো পুরো সবজি দিয়ে বানানো হলো, সেটাকে পিউরি বানানো হলো, সেটার একটা স্ট্রেন বানানো হলো, সেই জিনিসটা সেমি লিকুইড ফুডের মধ্যে একটা পড়বে। ম্যাশড, চটকানো, যেমন আলুকে ভালো করে চটকে অথবা কলাকে ভালো করে চটকে, ম্যাশড। অ্যান্ড সফট, নরম তো অবশ্যই। চিউয়েবল, সফট চিউয়েবল, একটু একটু করে কামড়ে খেতে পারে। যেমন কোনো একটা সবজিকে একটু ছোট্ট করে কেটে নরম কোনো সবজি তাকে দেওয়া হলো, সে হয়তো একটু একটু মুখে নিয়ে খেলো, সফট চিউয়েবল খাবার। এই খাবারগুলো উইনিং ফুডসের মধ্যে ইন্ট্রোডিউস আমরা করতে পারি। সিরিয়ালসের মধ্যে প্রথমে আমরা একটু চাল দিতে পারি, মানে ভাত, একটু মুড়ির গুঁড়ো দিতে পারি, একটু ডাল দিতে পারি, ডালের স্যুপ বা ডালের জল, একটু আলু মাখা, একটু পেঁপে মাখা, ডিমের একদম নরম যে অংশটা সেটা দিতে পারি, খুব নরম মাছ দিতে পারি আমরা প্রথম দিকে। এইভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি, প্রথমেই হয়তো ওকে আমি রুটির থালা দিয়ে দিলাম না, বা একদম ভীষণভাবে একটা ঝাল ঝাল মুরগির মাংস দিয়ে দিলাম না, এগুলো আমরা কিন্তু করতে পারি না। আমরা ধীরে ধীরে তাকে ইন্ট্রোডিউস করব। আপেলকে একটু সেদ্ধ করে তাকে দেওয়া হলো, একটু কলা চটকে তাকে দেওয়া হলো, ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ বাড়তে হবে ধীরে ধীরে। এই না, আরেকটা ব্যাপার, বাচ্চাদের খাওয়ার সম্পর্কে ভীষণ কুসংস্কার কাজ করে। বহু মাই তার বাচ্চাকে আশেপাশের লোকজনের কথায় প্রভাবিত হয়ে, আশপাশের লোকজন প্রচুর উল্টোপাল্টা ইনফরমেশন দেয়, এটা খাওয়ালে ওটা হয়, সেটা খাওয়ালে সেটা হয়। আমরা কিন্তু নিউট্রিশন এক্সপার্ট হিসেবে, ডায়েটেটিক্সের একজন মানুষ হওয়ার সুবাদে আমরা কিন্তু এই ধরনের ভুলগুলো করব না, অথবা কাউকে করতেও দেব না। বাচ্চা সবই আস্তে 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 খেতে পারবে। 1 বছর পরে সে সমস্ত কিছুই একদম নর্মালি খেতে পারবে। কিন্তু এই যে উইনিং ফেজটা যখন তাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, ধীরে 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 তাকে খুব নরম জায়গা থেকে সলিড জায়গায় গিয়ে পৌঁছতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনেকের অনেক খাবারে অ্যালার্জিও থাকে। যেমন ধরো আমি তোমাকে প্রথমে ডিমের কথাটা বললাম, ডিমকে সাধারণত নিরীহ হিসেবে ধরা হয়, কিন্তু অনেকের ডিমের মধ্যে সমস্যা থাকতে পারে, অথবা কোনো সবজিতে তার সমস্যা থাকতে পারে, কিংবা কোনো ফলে তার সমস্যা থাকতে পারে। এই ফল বা সবজি কিসে সমস্যা আছে, এটা অল্প অল্প করে খাওয়াতে খাওয়াতে কিন্তু একজন মা বুঝতে পারবেন যে বাচ্চার স্টেটাসটা কি, অবস্থাটা কি। সেজন্য একদমই ছোট্ট নরম প্রথমে লিকুইড, তারপরে সেমি সলিড, ম্যাশড,
এই ধরনের একদম নরম চিবোতে পারবে এই ধরনের খাবার দিয়ে দিয়ে আস্তে আস্তে ইন্ট্রোডিউস করে তাকে নর্মাল জায়গায় নিয়ে যেতে হবে। কোনো রকম কুসংস্কার নয়, এটা খেলে ওটা হয়, ওটাকে যে বলছে সেও কিন্তু জানে না, রাদার কি খেলে কি হয়ে যাচ্ছে ওটা আমরা সবসময় কিন্তু বলতে পারি না। এই গ্যাস, অম্বল, পেট ব্যথা করবে, হ্যান করবে, ত্যান করবে, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমরা ঢুকবো না। আমরা বাচ্চাকে প্রথম থেকেই অল্প অল্প করে তার সুবিধা মতো খাবারগুলো দিয়ে দিয়ে বিষয়টাকে ইন্ট্রোডিউস করতে শুরু করব। উইনিংয়ের ফেজটাকে আমরা এইভাবে আস্তে আস্তে পার করতে শুরু করব। দেখো এখানে আমি একটা জাস্ট ব্যাপার রেখেছি, যখন প্রথম 2 মাস তখন ব্রেস্টফিড অনলি এভরি 2 to 3 আওয়ার্স। 3 মাস, 4 মাস, 5 মাস এবং 6 মাস এখানে অন্নপ্রাশন হয়ে গেল তার 6 মাসের মধ্যে। হ্যাঁ, 7 এবং 8 মাস ব্রেস্ট মিল্ক উইথ সফট বয়েলড রাইস, একটু ভাত, নরম পটাটো, কুকড লেন্টিল, একটু ডাল, একটু জুস, একটু ভেজিটেবল স্যুপ, এইভাবে। তারপরের 9 থেকে 10 মাস ওই ভাত, একটু ডাল অল্প করে, নরম সবজি সেদ্ধ একটু ইয়ে করে, ডিমের একটু কুসুম দেওয়া যেতে পারে, মাছকে হালকা মানে একটু জাস্ট নেড়ে ছেড়ে, বেশি তেল দিয়ে স্পাইসি করে নয়, একটু সেদ্ধ মাছ তাকে দিয়ে দেখা যেতে পারে যে সে কীভাবে নিচ্ছে ব্যাপারটা, একটু কলা চটকানো, একটু আপেল সেদ্ধ। তারপরে আস্তে আস্তে একটু রুটির যে ফুলকোগুলো হয় সেই ফুলকোটা দুধের মধ্যে একটু দিয়ে সেটা আমরা খাইয়ে দেখতে পারি কিভাবে নিচ্ছে। তারপর আমরা একটু খিচুড়ি করে দিতে পারি, ডাল আর চালকে একদম ভালো করে ম্যাশ করে একটা খিচুড়ির মতো দিতে পারি সবজিগুলো দিয়ে। তাতে কি হলো, তাতে পুষ্টিটাও সম্পূর্ণ বজায় রইল, চাল ডাল এবং সবজির সমস্ত পুষ্টি সেখানে বজায় রইল। এইভাবে আস্তে আস্তে আমরা ওদেরকে ইন্ট্রোডিউস করতে পারি খাবারের সঙ্গে। এই পর্যায়ক্রমিক ঘটনাটা কিন্তু মোটামুটি 12 মাস পর্যন্ত চলবে, এই ইন্ট্রোডাকশনের ব্যাপারটা। তারপর 1 বছরের পর থেকে সে সমস্ত খাবারের সঙ্গে যখন ইউজ টু হয়ে যাবে তখন সে নর্মাল খাওয়া দাওয়া করবে। আবার বারবার বলি, নর্মাল খাওয়া দাওয়া মানে কিন্তু প্রচণ্ড তেল ঝাল মশলা স্পাইসি এরকম ব্যাপার, আনহেলদি ফুড হ্যাবিট বা প্র্যাকটিসেস তা কিন্তু নয়। নর্মালি মানে যেগুলো হেলদি খাবার, যেগুলো গুড হ্যাবিটস, সেগুলোকে আমরা আমাদের প্লেটের মধ্যে রাখবো, বাচ্চার প্লেটের মধ্যেও সেভাবেই রাখতে শুরু করব। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, দুটো কথা আমি বলবো, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফুড, একটা সাপ্লিমেন্টারি ফুড। আমি খুব ছোট্ট করে পুরো বিষয়বস্তুটা লিখে রেখে এনেছি। 3টে বিষয় এখানে দেওয়া আছে, একটা কমপ্লিমেন্টারি, একটা সাপ্লিমেন্টারি, আর একটা হচ্ছে মল্টিং অফ ফুড। 3টে বিষয় খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসে। কমপ্লিমেন্টারি, দেখো এটা হচ্ছে পরিপূরক খাদ্য। পরিপূরক মানে কি, যেটা পূরণ করছে। কি পূরণ করছে? পরিপূরক। কি পূরণ করছে? খাবারে যদি কোনো রকম ঘাটতি থাকে সেটা মেটাতে যে খাবারটা দিয়ে ব্যাপারটাকে পূরণ করা হচ্ছে সেটা হচ্ছে পরিপূরক ফুড, যেটাকে আমরা বলছি কমপ্লিমেন্টারি ফুড। সাপ্লিমেন্টারি, সম্পূরক। অভাবের জায়গাটা, রোজ যে খাবারটা খাচ্ছে সেখানে যে একটা অভাবের জায়গা তৈরি হচ্ছে সেটাকে সাপ্লিমেন্টেশন দিয়ে সেই নিউট্রিশনাল ব্যালেন্সটাকে কমপ্লিট করা হচ্ছে, সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ফুড। আর মল্টিং অফ ফুডটা এই সাপ্লিমেন্টারি ফুডের আওতাতেই আসছে, সেটা আমি বলে দিচ্ছি। লো কস্ট সাপ্লিমেন্টারি ফুড ডিজাইন বাই CFTRI ফর চিলড্রেন অ্যান্ড নার্সিং মাদার। CFTRI কি? সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। এটা মাইসোরে অবস্থিত। ফুড টেকনোলজি এবং রিসার্চ নিয়ে, ফুড টেকনোলজিটাকে নিয়ে এই সেন্ট্রালি অর্গানাইজড এই ইনস্টিটিউটটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে তারা ভারতবর্ষের এই নিউট্রিশনাল ইমব্যালেন্স, ঘাটতি, বাচ্চারা কি খাবে, যখন মা একটা বিশেষ অবস্থার মধ্যে আছে সেই মায়ের খাওয়া দাওয়া কি হলে ডেভেলপমেন্ট হবে, মানে সামাজিক স্তরে আমার দেশের জনসংখ্যার বা জনসাধারণের উন্নতি করা মানেই তো দেশের উন্নতি করা, এবং নিউট্রিশনালি সেই উন্নতিটা যদি ভালোভাবে হয় তাহলে বৌদ্ধিক বিকাশ, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ ততটাই ভালো হবে। প্রত্যেকটা সাধারণ মানুষের বিকাশ ঘটছে মানে দেশের বিকাশ ঘটবে। এই জিনিসটার
মানে উন্নতি প্রকল্পেই CFTRI অনন্তকাল মানে অবিচ্ছিন্ন পরিশ্রম করে যায়। ওখানে অনেক বড় বড় ফুড সায়েন্টিস্ট আছেন, টেকনোলজিক্যাল পার্সনস আছেন, অনেক নলেজেবল মানুষ আছেন যারা এগুলো সার্ভে করেন, সেখান থেকে রিপোর্ট বানান, কি দরকার কোন জায়গায় কি প্রয়োজন সার্ভে রিপোর্ট অনুযায়ী ওনারা ফিক্সড করেন। তো ওনারা এই কমপ্লিমেন্টারি এবং সাপ্লিমেন্টারি ফুডগুলো যখন ইন্ট্রোডিউস করছেন তখন এই সাপ্লিমেন্টারি ফুডের গুরুত্বটা ওনারা খুব ভালো করে বুঝলেন যে বাচ্চার কিন্তু অনেক সময় মায়ের দুধ অথবা মায়ের দুধ খাওয়ার পর 6 মাসের পর থেকে যে বাইরের খাবারটা খাচ্ছে, মায়েরা ঠিক করে তাদেরকে বুঝতে পারছে না যে কতটা দিতে হবে, কিভাবে দিতে হবে, একটা ঘাটতি বা ইমব্যালেন্স রয়ে যাচ্ছে। বাচ্চারা বিভিন্ন রোগ জ্বালা যেমন PEM প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে আক্রান্ত হচ্ছে অথবা অপুষ্টিজনিত নানান রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, তখন ওনারা এই সাপ্লিমেন্টারি ফুডগুলোর ইন্ট্রোডিউস করলেন, যেটার একটা হচ্ছে ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড। ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড বাল আহার, ছোট বাচ্চাদের জন্য খাবার। এবং মাল্টিপারপাস ফুড মানে বিভিন্ন দিকে উদ্দেশ্য সাধিত করছে, বিভিন্নভাবে বিভিন্ন পার্সপেক্টিভে যে ফুডটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড। কিভাবে তৈরি হচ্ছে ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড? কম ফ্যাটযুক্ত চীনা বাদাম, মানে আমরা যে বাদামটা খাই সেই বাদাম নেব, বাদাম গুঁড়ো নেব, ছোলার গুঁড়ো নেব। বাদাম এবং ছোলার গুঁড়ো 75:25 এই অনুপাতে, মানে হচ্ছে 3:1 অনুপাতে। অর্থাৎ বাদামের গুঁড়ো যদি 3 ভাগ হয়, ছোলার গুঁড়ো হচ্ছে 1 ভাগ। এটাকে ভিটামিন A, D, B ভিটামিন, ক্যালসিয়াম কার্বনেট এগুলোকে দিয়ে ফর্টিফাই করা হয়। তারপর সেটাকে একটা শেপ দেওয়া হয়, হয় গুঁড়ো প্যাকেটেই চলে আসে, প্যাকেটটা গুঁড়ো করেই জায়গায় জায়গায় সেন্টারে সেন্টারে পৌঁছে দেওয়া হয় যাতে বাচ্চাদেরকে এটা দেওয়া হয়, অথবা লাড্ডু বানিয়ে বিভিন্ন রকমভাবে প্রসেস করে সেটা দেওয়া হয়। এটা হচ্ছে ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড। তোমরা খেয়াল করবে এখন বিভিন্ন ICDS সেন্টারে বা বিভিন্ন জায়গায় এরকম প্যাকেটজাত ফুড আসছে, সেগুলো কিন্তু ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড, যেখানে 3:1 অনুপাতে এই বাদামের গুঁড়ো এবং ছোলার গুঁড়ো এটাকে পাইল করে তার মধ্যে ফর্টিফাই করা হচ্ছে। ফর্টিফাই করা হচ্ছে মানে অ্যাডিশন করা হচ্ছে, বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম, কার্বন এগুলোকে অ্যাডিশন করা হচ্ছে। এই ফর্টিফাইড ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুডটা বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপযোগী বলে সেগুলো দেওয়া হচ্ছে। এবং নেক্সট বাল আহার, সেটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য কিভাবে খাবারটা বানানো হচ্ছে। এখানেও একটা অনুপাত আছে 7:2:1, ওখানে 3:1 ছিল, বাট 75:25 এটাকে কাটাকুটি করলে 3:1 হয়ে যাচ্ছে। 7:2:1 এই অনুপাতে একটা খাবার বানানো হচ্ছে। কি কি থাকছে? হোল হুইট ফ্লাওয়ার, গমের, গোটা গমের গুঁড়ো, বাদামের গুঁড়ো এবং ডালের গুঁড়ো। গম, ডাল এবং বাদাম এই তিনটেকে গুঁড়ো করা হচ্ছে। গম 7x 2x 1 এই অনুপাতে গম, বাদাম এবং ডালের গুঁড়োটাকে মিক্স করে একটা খাবার তৈরি করা হচ্ছে। এবার এর মধ্যে প্রয়োজন মতো চিনি বা গুড় দেওয়া হচ্ছে, সেটা স্বাদ বিশেষে হতে পারে, ক্যালোরি রিকোয়ারমেন্ট অনুযায়ী দেওয়া হচ্ছে। আর ফর্টিফাই করা হচ্ছে বিভিন্ন ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম এগুলো দিয়ে ফর্টিফাই করা হচ্ছে এবং তৈরি করা হচ্ছে বাল আহার। এটা 20% প্রোটিন প্রোভাইড করে, আর ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড 42% প্রোটিন সাপ্লাই করে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট, এগুলো তোমরা মনে রাখবে। ইন্ডিয়ান মাল্টিপারপাস ফুড বা আহার, যেগুলো দুটোই হচ্ছে কিন্তু লো কস্ট সাপ্লিমেন্টারি ফুড। এই দুটোই হচ্ছে লো কস্ট সাপ্লিমেন্টারি ফুড। কে তৈরি করেছে? CFTRI তৈরি করেছে। কাদের জন্য তৈরি করেছে? চিলড্রেন এবং নার্সিং মাদারদের জন্য তৈরি করেছে। সাপ্লিমেন্টারি ফুডের এই ডিটেলটা তোমরা মনে রাখবে। নেক্সট একটা পয়েন্ট আছে মল্টিং অফ ফুড। ARF অ্যামাইলেজ মল্টিং অফ ফুড, কোনো খাবারকে যদি মল্টিং করা যায়, মল্টিং কাকে করতে পারি আমি? দানা শস্য জাতীয় কোনো একটা প্রোডাক্টকে ওটাকে আমি মল্টিং করলাম। মল্টিং করাটা কি, স্টেপগুলো আমি দেখাচ্ছি। একটু ভিজিয়ে রাখা হলো, ভিজিয়ে রেখে একটু রোদে হালকা করে শুকিয়ে যদি একটু অন্ধকার জায়গায় কিছুতে বেঁধে ওটাকে 1-2 দিন রেখে দেওয়া যায়, তাহলে ওখান থেকে অঙ্কুরোদ্গম হয়, অঙ্কুরটা বের হয়। এইবার সেই জিনিসটাকে রোস্ট করে সেটাকে বিভিন্ন রকমভাবে ওই জিনিসটাকে বলা হচ্ছে মল্টিং করা। হ্যাঁ, মল্টিং অফ ফুড কেন করা হচ্ছে? এতে কি হয়, অ্যামাইলেজটা বাড়ে। ওই
যে ফুডটার আমি মল্টিং করলাম, অঙ্কুরিত করলাম, একটু শুকিয়ে নিয়ে হালকা করে রোদে একটু বেঁধে যখন অঙ্কুরিত করলাম, তখন ওই খাবারটা অ্যামাইলেজ রিচ ফুড হয়ে যায়, অ্যামাইলেজ সমৃদ্ধ খাদ্য হয়ে যায়। কনভার্সন অফ স্টার্চ ইনটু অ্যামাইলেজ, ওই যে দানাটার মধ্যে যে স্টার্চটা ছিল সেটা কনভার্টেড হয়ে যাচ্ছে অ্যামাইলেজে, যেটা ইজিলি ডাইজেস্টেবল, ক্যালোরি কনজাম্পশন বাড়ায় এবং এই খাবারটা বাড়িতে ইজিলি তৈরি করা যায় কম দামে, তার জন্য অনেক সেফ। এটাই হচ্ছে মল্টিং অফ ফুড। কোনো একটা দানাকে নিয়ে আমি মল্টিং করছি, কিভাবে করছি সেটা আমি চার্টের মাধ্যমে বা ছকের মাধ্যমে দেখাচ্ছি, তোমরাও বইতে পাবে। তাতে কি হয়, ওই দানাটার মধ্যে যে স্টার্চটা থাকে সেটা চেঞ্জ হয়ে অ্যামাইলেজ হয়ে যাচ্ছে, অ্যামাইলেজ রিচ ফুড হয়ে যাচ্ছে, তখন ওটা সহজে আমরা হজম করতে পারছে বাচ্চারা, এবং ক্যালোরির কনজাম্পশনটা বাচ্চার বাড়াচ্ছে। এটা হচ্ছে উপকারিতা, এই দুটো। আর এটা বাড়িতে ইজিলি করা যায়, সেজন্য লো কস্ট, বাড়িতে বানানো সেফ সহজাত একটা ফুড। এটা হলো মল্টিং অফ ফুড। আমি দেখছি চার্টটা আছে কি না। হ্যাঁ, এই যে এআরএফ তৈরির পদ্ধতি, অ্যামাইলেজ রিচ ফুড কিভাবে তৈরি করব, মল্টিং অফ ফুড। যেটা মল্টিং অফ ফুড করার তো উদ্দেশ্য একটাই, যে ফুডটাকে অ্যামাইলেজ রিচ বানাবো। তো কি করব, শস্য দানা এবং মিলেটস এটাকে নেওয়া হয়, একটা দানা নেওয়া হলো, 500 থেকে 700 গ্রাম জলে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম, অতিরিক্ত জল ফেলে দিলাম, 24 থেকে 48 ঘন্টা অন্ধকারে অঙ্কুরিত করলাম, এটাকে জলটা ফেলে দিলাম, তারপর একটা কিছুর মধ্যে বেঁধে যদি আমি রেখে দিই, যেরকম করে ছোলাকে অঙ্কুরিত করি আমরা, কাবলি চানা বা কোনো কিছুকে অঙ্কুরিত করি, একই ব্যাপার, একটু হালকা অন্ধকারের মধ্যে রাখলে অঙ্কুরোদ্গমটা ভালোভাবে হয়। একটু অঙ্কুরিত করা হলো, তারপর ওটাকে নিয়ে এসে রোদে আমরা ভালো করে শুকিয়ে নেব। না হলে কি হবে, যদি শুকিয়ে না নিই, জলটা আছে তো ওটার মধ্যে আবার মানে ফাঙ্গাস টাঙ্গাস জন্মে যেতে পারে, ওটা খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই জলটা শুকিয়ে নিচ্ছি, জলটাকে শুকিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানে রোস্ট করে নিচ্ছি, ভালো করে একবার শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি, শুকনো খোলায় গুঁড়ো করে শস্য দানা পাউডার তৈরি করা হয়, গুঁড়িয়ে নিলাম, কারণ বাচ্চারা তো এগুলো তো চিবোতে পারবে না, গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নিয়ে কখনো সেটাকে লাড্ডু বানিয়ে দিচ্ছি, কখনো সেটাকে একটা বরফি বানিয়ে দিচ্ছি, কোনো না কোনো, বা কখনো ওটাকে বাচ্চার অন্য কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এইভাবে বাচ্চার খাবারটাকে এনরিচ করছি। বায়ুনিরুদ্ধ পাত্রে বা জারে সংরক্ষণ করা হলো, এই প্রত্যেকটা খাবারে এআরএফ যোগ করা হলো। অনেক রকমভাবে ওই অ্যামাইলেজ রিচ ফুডটাকে আমরা বাচ্চার শরীরে পাঠাতে পারছি, যাতে বাচ্চার ক্যালোরি কনজাম্পশনটা বাড়ে এবং ইজিলি ডাইজেস্টও হয়। এই হলো এআরএফ। আচ্ছা, এতক্ষণ বাচ্চার খাবার দাবারের সম্পর্কে সমস্ত কিছু জানলাম, কি কি খাবার খেতে পারে, কি হলে ভালো হয়, কি হলে কি হয়। এবার যেটা আমরা যে ছোট দুটো জিনিস পড়বো, এই দুটো হলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে এই যে বাচ্চারা খাওয়া দাওয়া করে, অথবা বাচ্চারা যে খাচ্ছে না অথবা খেয়ে ফেলছে অতিরিক্ত, বা খাবার থেকে তাদের শরীরে যে যে সমস্যা তৈরি হচ্ছে, সেইগুলো নিয়ে আমরা ডিটেলে এই চ্যাপ্টারের একটা পোর্শনে পড়ব। ফিডিং প্রবলেমস অফ ইনফ্যান্ট। এখানে দেখো, ফিডিং প্রবলেমস কিন্তু হয় বাচ্চাটা খেতে পারছে না, অথবা বাচ্চাটাকে ভুল পথে খাওয়ানো হচ্ছে, অথবা বাচ্চাটাকে সমস্যার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, বা বাচ্চাটা শরীরটা নিতে পারছে না, যে কোনো একটা বিষয়। সেটা হচ্ছে ফিডিং প্রবলেমস অফ ইনফ্যান্ট। কি কি ফিডিং প্রবলেমস আমরা দেখতে পাচ্ছি? প্রথমে লিখেছি এফটিটি, এটার ফুল ফর্ম হচ্ছে ফেলিয়ার টু থ্রাইভ। ঠিক মতো গ্রোথ হচ্ছে না, ফেলিয়ার হচ্ছে, দ্যাট ইজ এফটিটি, ফেলিয়ার টু থ্রাইভ। প্রবলেম অফ গ্রোথ রিটার্ডেশন ইন চিলড্রেন, গ্রোথ হচ্ছে না, ফেলিয়ার টু থ্রাইভ, এটা হচ্ছে প্রথম প্রবলেম। GOR, গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স হয়ে যাচ্ছে, তার শরীরের মধ্যে থেকে তার মানে ইসোফেগাল উল্টে বেরিয়ে আসছে সমস্ত কিছু, বুক জ্বালা করছে, তার জন্য হাইপার অ্যাসিডিটি মনে হচ্ছে, বমি করে ফেলছে বাচ্চা, দ্যাট ইজ GOR, গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স। বমি, বুক জ্বালা, পেট ব্যথা করবে স্বাভাবিক, সেটার কারণে। পেট ব্যথা, এটা বাচ্চাদের একটা ভীষণ প্রবলেম, যেটাকে আমরা কোলিক পেন বলছি। আবার এই পেট ব্যথা, কোলিক পেনের সঙ্গে উইন্ড অ্যাকুমুলেশন বা বায়ু জমাটা ভীষণভাবে জড়িত থাকে। কি কারণে বাচ্চার পেট ব্যথা হতে পারে?
কোনো খাবার ঠিক করে ডাইজেস্ট হলো না, তার জন্য হতে পারে। 2, কোনো কিছুতে অ্যালার্জি আছে যেটা ও টলারেট করতে পারছে না, সেটার কারণে হতে পারে। আবার এটা এই কারণেও হতে পারে, আমি কিন্তু 0 থেকে 12 মাস অবধি কথা বলছি, তো তার মধ্যে কিন্তু ব্রেস্ট ফিডিং করা বাচ্চাও রয়েছে। মায়ের থেকে যখন ও দুধ খায় তখন ও দুধ খেতে খেতে অনেকটা হাওয়া গিলে ফেলে। হ্যাঁ, তো অনেকটা হাওয়া যখনই গিলে ফেলে তখন তার পেট ফাঁপতে থাকে, পেটের মধ্যে বায়ু জমে একটা ব্যথা করতে থাকে। এই জন্য বাচ্চাকে খাওয়ানোর পর একটু ঢেকুর তুলিয়ে দেওয়া বা বেশ কিছু প্রসিজিয়ার থাকে যাতে বাচ্চার শরীরে এরকমভাবে হাওয়া না ঢুকে যায়, সেগুলো দেখা। এই বায়ু পেটের মধ্যে জমতে জমতে অথবা গ্যাস ফর্ম করে পেট ব্যথা হতে পারে, বাতাস ভেতরে ঢুকে গিয়ে কলিক পেন হতে পারে, এগুলো হতে পারে। নেক্সট হচ্ছে কনস্টিপেশন। এটা একটা ভীষণ সিভিয়ার প্রবলেম। প্রথমে যখন ব্রেস্ট মিল্ক খাচ্ছিল তখন হয়তো এতটা না দেখতে পেলেও যখন সে উইনিং ফুড খাওয়া শুরু করে তখন কি হয়, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, প্রচুর জলের রিকোয়ারমেন্ট থাকে। বহু মা বা বহু বাড়ির লোকজন কিন্তু বাচ্চাকে টাইমে টাইমে প্রপারলি জল খাওয়ান না। তার ফলে কি হয়, বাচ্চার খাবারে হজম সংক্রান্ত পেটের যন্ত্রণাও হয়, কারণ তারা দুধ খাচ্ছে, এই খাচ্ছে, ওই খাচ্ছে, এগুলো খেতে খেতে সেটার জন্যও হয়। এবং জল না খাওয়ার কারণে কিন্তু তারা ভীষণভাবে কনস্টিপেটেড হয়ে যায়, পটি কিছুতেই হতে চায় না, বাচ্চা কোনোভাবেই পটি করতে চায় না, সেই পটি হচ্ছে না সেই কষ্টেও বাচ্চা কাঁদতে থাকে এবং কিছুই খেতে পারে না, তার খাওয়াটাও হ্যাম্পার হয়। ডায়রিয়া অনেকগুলো কারণে হতে পারে। একটা হতে পারে যেটা কজ, সেটা হচ্ছে কোনো কিছুতে অ্যালার্জি থেকে হতে পারে। 2, মারাত্মক কজ, সংক্রমণ। বাচ্চাকে খাওয়ানোর পর অথবা বাচ্চাকে যে পাত্রে খাবার সার্ভ করা হচ্ছে সেগুলো যদি প্রপারলি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, খুলে রেখে দিলাম যেখানে সেখানে আরশোলা হেঁটে গেল, ইঁদুরে চলে গেল, অথবা খোলা খাবার পড়ে আছে ওখান থেকেই নিয়ে আমি খাইয়ে দিলাম, অথবা যে দুধের বটলটায় বা যে খাবারের পাত্রটায় আমি খাওয়ালাম সেটাকে ভালো করে পরিষ্কার করে না ধুয়ে আমি আবার রিপিটেডলি পরবর্তীকালে তাকে খাওয়াতে শুরু করে দিলাম, সেই পচা খাবার থেকে বা রোগ জীবাণু যেটা সংক্রামিত হলো সেখান থেকে কিন্তু বাচ্চার ভীষণ ডায়রিয়া হতে পারে। ভীষণ মেন অসুবিধাটাই হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থেকে। বা বাচ্চাকে তখন জলও খায়, জলটা যদি ভালো না হয়, জল থেকে সংক্রমণ হয়, ডায়রিয়া হয়, পেট ফাঁপে, এই সমস্ত সমস্যাগুলো হতে পারে। ওভার ফিডিং, প্রচুর মানুষ আছেন বাচ্চা খুব হেলদি হবে, মোটাসোটা হবে ইত্যাদি স্বপ্ন দেখে বাচ্চাকে প্রচুর খাওয়াতে থাকে, অথবা তার মা বা বাড়ির লোক বুঝতে পারে না যে বাচ্চার পাকস্থলীতে তো এইটুকুনি, সে কত খাবে, প্রচুর খাইয়ে দিচ্ছে, তারপরেই বাচ্চা হুড়হুড় করে বমি করতে থাকছে এবং সেটাকে একটা সিমটম বানিয়ে ফেলে যে আমার বাচ্চা খুব বমি করে। আরে তুমি তো বাচ্চাকে বেশি খাওয়াচ্ছ, বাচ্চা তো প্রচুর বমি করবেই, অতিরিক্ত খাইয়ে ফেললে তো যে কেউ বমি করবে, তুমিও বমি করে ফেলবো। তো বাচ্চার প্রয়োজনীয়তা এবং পরিমাণ অনুযায়ী অল্প অল্প করে বারে বারে নানান রকম খাবার দেওয়া উচিত। প্রচুর খাওয়ালেই বাচ্চা মোটা হয়ে যাবে না, প্রচুর খাওয়ালে বাচ্চা বমি করবে, এটা মায়েদেরকে বা বাকিদেরকে বুঝতে হবে। শ্বাসরোধ, এটা খুব প্যাথেটিক একটা সিমটম বা ঘটনা। বাচ্চার শরীরে যখন বাচ্চা দুধ খাচ্ছে বা খাবার খাচ্ছে তখন তার গলায় বা কোনো জায়গায় খাবার আটকে তার দম বন্ধ হয়ে যেতে পারে, এটা একটা ফিডিং ওরিয়েন্টেড প্রবলেম। নেক্সট, দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ। যখন বাচ্চা খেতে শুরু করে, খাবার যখন খাচ্ছে তখন কিন্তু প্রত্যেকটা খাবার খাওয়ানোর পর তার একটু মুখ ধোয়ানোর অভ্যাস, মুখটা পরিষ্কার করে দেওয়ার অভ্যাসটা কিন্তু রাখতে হবে, না হলে যে দাঁতগুলো ছোট ছোট করে উঠতে শুরু করছে, দাঁতের মধ্যে কিন্তু সেই খাবার জমে দাঁতের মধ্যে পোকা লাগবে, যেটাকে পোকা লাগা বলি, সংক্রমণ হবে, দাঁত ক্ষয়ে যেতে শুরু করবে, দাঁত নষ্ট হয়ে যেতে শুরু করবে। নেক্সট, ফুড অ্যালার্জি। এটার কথা আমি বারবার শুরুর থেকেই বলছি, বহু খাবারেই বাচ্চার অ্যালার্জি থাকতে পারে, আমরা প্রথমেই সেটা বুঝতে পারবো না, তাকে খাওয়াতে খাওয়াতেই আমরা বুঝতে পারবো। তো সেই সমস্ত ফুডে অ্যালার্জি থাকলে সেই সমস্ত ফুড যখন সেটা ডিটেক্টেড হয়ে যাবে তখন সেগুলো তার প্লেট থেকে সরিয়ে দেওয়া এবং তার বদলে আর কি খাদ্য দেওয়া যেতে পারে সেটা প্ল্যান করা। নাহলে ফুড অ্যালার্জির কারণে যে খাবার বাদ হয়ে গেল তার বদলে সাপ্লিমেন্টারি বাচ্চা যদি কিছু না পায় তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাম্পার হবে। এটা কিন্তু শিশুর একটা আহারজনিত সমস্যা। এই সমস্ত সমস্যাগুলো নিয়ে তোমাদের প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসতে পারে, আহারজনিত সমস্যা 5টি লেখো এবং ব্যাখ্যা করো 5 নাম্বার, অথবা যে কোনো একটা দিয়ে 2 নাম্বার দিয়েও আসতে পারে এই জিনিসটা কি, এইভাবে প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা চলে যাই লাস্ট, এটাই ডিফেক্টিভ ফিডিং প্র্যাকটিসেস ইন রিলেশনশিপ টু ম্যালনারিশমেন্ট। ডিফেক্টিভ ফিডিং প্র্যাকটিসেস, এক্ষুনি আমি একটা কথা বললাম না যে বাচ্চা প্রচুর খাবে, বাচ্চা বেশ হেলদি হবে, অথবা আমার বাচ্চা এরকম রোগা রোগা কেন, আর একটু চেহারা হোক,
তার ফলে তাকে আগে থেকেই কৃত্রিমভাবে তৈরি করা যে দুধ, বটলের প্যাকেটের দুধ ইত্যাদি বা কৌটোর দুধ, এইগুলো খেতে দিয়ে দেওয়া বা বাচ্চাকে প্রচুর পরিমাণে খাওয়ানো, এইগুলো কিন্তু বাচ্চার মধ্যে ম্যালনারিশমেন্ট ডেকে আনে। ম্যালনিউট্রিশন মানে কিন্তু ওভার আর আন্ডার দুটোই, শুধুমাত্র রোগা হওয়া নয়। আজকাল এই নানান রকম বিভিন্ন এটা সেটা খাওয়ানোর প্রভাবে প্রচুর বাচ্চা ওবেসিটিতে ভুগছে খুব কম বয়স থেকে। তার মধ্যে ডায়াবেটিসের প্রকোপ অনেক বাড়ছে, ওবেসিটি সংক্রান্ত রিলেটেড অনেক রকম রোগ জ্বালা ব্যাধি তাদের মধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। এটা পরিসংখ্যান রিপোর্ট বলছে, যেটা খুব উদ্বিগ্নতায় আমাদেরকে নিয়ে যায়, যে খুব ছোট ছোট বাচ্চাদের ট্রাইগ্লিসারাইড লেভেল হাই, ডায়াবেটিস ধরা পড়ছে তাদের মধ্যে। এটা কিন্তু একটা ম্যালনারিশমেন্ট হয়ে যাচ্ছে, একটা ম্যাল প্র্যাকটিস থেকে একটা ম্যালনারিশমেন্ট হয়ে যাচ্ছে। তো এখানে কিছু পয়েন্ট এরকম একটা চার্টের মাধ্যমে একটি বইয়ে দেওয়া হয়েছে, সেটা আমি তোমাদের এখান থেকে বলছি। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর মাতৃদুগ্ধের নিঃসরণ যদি দেরিতে ঘটে, মার দুধ হয়তো পেতে বাচ্চার টাইম লাগলো, তাহলে কিন্তু বাচ্চার একটা অপুষ্টি হতে পারে, যেটা অপর্যাপ্ত মাতৃদুগ্ধের আন্ডারে আমরা রাখতে পারি। শিশু প্রথম 6 মাস পর্যাপ্ত পরিমাণ মাতৃদুগ্ধ না পেলে আর কোনো কারণে মাতৃদুগ্ধ থেকে যদি শিশু বঞ্চিত হয়, তাহলে কিন্তু সেই বাচ্চা অপুষ্টির শিকার হয়ে যেতে পারে। পরিপূরক খাদ্যের ঘাটতি, পরিপূরক খাদ্য যদি 6 মাস বয়স থেকে শুরু না করা হয় বা সময়ের আগেই বা সঠিক সময়ের পরে, দুটো ক্ষেত্রেই যদি শুরু করা হয়, সময়ের আগেই হয়তো আমি খাওয়াতে শুরু করে দিলাম, আমার বাচ্চা মোটা হবে এত ইচ্ছা বা অজ্ঞতা বা জানে না অনেকেই, হয়তো আগে থেকেই খাওয়াতে শুরু করে দিল, বা 6 মাস পেরিয়ে গেল তখনও খাওয়ানো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা অপুষ্টির শিকার হতে পারে। শিশুকে পৌষ্টিক গুণসম্পন্ন যথাযথ পরিমাণ পরিপূরক খাদ্য যদি প্রদান না করা হয়, তাহলে কিন্তু বাচ্চা অপুষ্টির শিকার হতে পারে। অন্যান্য সমস্যার মধ্যে সামাজিক ভ্রান্ত ধারণা, শিশুর খাদ্য সম্পর্কে যথাযথ জ্ঞানের অভাব, স্বাস্থ্য সংক্রান্ত সহযোগিতার অপ্রতুলতা, এই কারণগুলো যেগুলো আমি বারবারই ডিসকাস করে আসছি, এই সমস্ত কারণে কিন্তু বাচ্চা অপুষ্টির শিকার হতে থাকে। অপুষ্টি মানে কিন্তু আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র মানে রোগা হওয়া বা হয়ে যাওয়া নয়। অপুষ্টি কিন্তু একটা অপপুষ্টি, যার মধ্যে অতিপুষ্টিটাও লুকিয়ে থাকে। ম্যালনারিশমেন্ট, অতিরিক্ত খাওয়ানো বা না খাওয়ানো, দুটোই কিন্তু বাচ্চার ক্ষতি ডেকে আনতে পারে। এই হলো আমাদের লাস্ট চ্যাপ্টারের শেষ অংশ। আশা করি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পেরেছো। 12 মাস পর্যন্ত আমরা বাচ্চাকে কিভাবে খাওয়া দাওয়া করাবো এবং কি কি যত্ন তার প্রতি তার মায়েরা নেবে, এবং আমরা সামাজিক দিক থেকে এবং আমরা আমাদের দায়িত্ব কিভাবে পালন করব। যা প্রশ্ন আসবে আশা করি ছোট বড় যেরকমই আসুক তোমরা লিখতে পারবে। আমি আউটলাইনে বা যে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছি তোমরা বাড়িতে বারবার বলবো বইটা ফলো করো, বই থেকে ভালো করে প্রত্যেকটা জিনিস পড়ো, অনুশীলনী প্র্যাকটিস করো। আমাদের একটা কোয়েশ্চেন ব্যাংক আসারও কথা হচ্ছে, সেই কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে তোমরা যাবতীয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যা প্রশ্ন হয় সেগুলো পাবে। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করো, এইভাবেই তোমরা নিজেদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করো। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।